শুনলাম নিশাদের বাবাকে বলেছ অরিত্রিকার বিয়ে নিশাদের সাথে দিবে না। এটা কি সত্যি? আরশাদ সাহেব আর আজমল সাহেব সন্ধ্যার কিছুটা পর ড্রয়িং রুমে সোফায় বসে চা খাচ্ছিলেন। এমন সময় আরশাদ সাহেব আজমল সাহেবের থেকে জানতে চাইলেন। আজমল সাহেব চায়ে চুমুক দিয়ে বললেন, বলেছি। আরশাদ সাহেব মুখ গম্ভীর করে বললেন, কেন বলেছ? ছেলের কোনো দিকে কোনো কমতি নেই, বড় ব্যবসা করে, দেখতেও ভালো, পরিবারও ছোট, তাহলে সমস্যা কোথায়? এত বড় একটা ডিসিশন নিলে আমাদের জানানোর প্রয়োজন মনে করলে না? আফজাল সাহেব দীর্ঘ শ্বাস ফেলে বললেন, বুঝলেন ভাইজান, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে নেই, কারণ এতে ভুল হওয়ার সম্ভাবনা অধিক থাকে। আমি ওর আগের মাথায় ছোট্ট আম্মাকে বিয়ে দিতে চাইছিলাম, সেই হিসেবে ছেলেও পছন্দ হয়েছিল। ভুলটা সেদিনই করেছিলাম, তবে শাহরান আমাদের সবাইকে বাঁচিয়ে দিয়েছে। আশা সাহেব না বুঝে বললেন, কি বলতে চাইছো খুলে বলো। আমরা শুধু নিশাদের পরিবার দেখে পছন্দ করে বিয়ে দিতে চেয়েছি, অথচ তাদের বিষয়ে আরও কিছু খোঁজ খবর নেওয়া উচিত ছিল, কিন্তু নেইনি। রাগের বশে মাথা কাজ করছিল না তখন। শাহরান যদি না বলতো তাহলে তো নয়ন তালুকদারের ভাগ্নের সাথে বিয়েটা হয়ে যেত। ভাবতে পারছেন তখন কি হতো? আগে থেকে আমাদের নয়ন তালুকদারের সাথে রাজনীতি নিয়ে মনোমালিন্য চলে আসছে। নয়ন তালুকদার আমাদের শত্রু মনে করে। ওই ঘরে মেয়ে বিয়ে দিলে নিশ্চয়ই আমার মেয়েটা সুখী হতো না। আশা সাহেব কিছুটা অবাক হয়ে বললেন, নিশাদ নয়ন তালুকদারের ভাগ্নে? জি। আশা সাহেব কিছুটা ভেবে নিশ্চিত হয়ে বললেন, নিশ্চয়ই এই কারণে শাহরান নিশাদকে মেরেছে। আমি জানি এটা শাহরান না ছাড়া কেউ করতে পারে না। আজমল সাহেব হেসে বললেন, আপনিও যখন রাজনীতি করতেন বাবার কাছে কত রিপোর্ট এসেছে। কারো মাথা ফাটিয়েছেন, কারো হাত ভেঙেছেন। শাহরান ঠিক আপনার মতোই হয়েছে, নিষাদকে মাঝপথে মেরে হসপিটালে পৌঁছে দিয়েছে। এই না হলো বাপকা বেটা? আশা সাহেব আজমল সাহেবের কথা শুনে হু হু করে হেসে উঠলেন। হেসেই বললেন, ছেলে তো বাবার মতোই হবে, বাবা যেমন ছেলেও তেমন। কিন্তু একটা চিন্তার বিষয়ও আছে। কি ভাইজান? তোমার ভাবিকে যেভাবে পটিয়ে বিয়ে করেছি এমনটা যেন শাহরান না করে। তাহলে তো তোমার ভাবি আমায় উঠতে বসতে কথা শোনাবে যে যেমন বাপ তার তেমন ছেলে। আজমল সাহেব উচ্চস্বরে হেসে বললেন, আপনার ছেলে করতেও পারে, কিন্তু শাহরানকে তেমন মনে হয় না। যথেষ্ট ভদ্র সভ্য ছেলে সে। তবে সাদাত যে একটু হলেও আপনার এই গুণ পেয়েছে বোঝা যায়। ছেলেকে দেখিয়ে রাখেন ভাইজান। শাহরান আছে সাদাতকে টাইট দেওয়ার জন্য। আশা সাহেব আর আজমল সাহেবের কথোপকথনের মাঝেই উপস্থিত হলেন সাথী বেগম, তানিয়া বেগম আর মিতা বেগম। আজমল সাহেব মিতা বেগমকে দেখে বললেন, ভাবি দাঁড়িয়ে আছেন কেন, বসেন। মিতা বেগম বললেন, বসছি। তানিয়া বেগম আর মিতা বেগম সোফায় বসে পড়লেন। সাথী বেগম বললেন, আমি নাস্তা নিয়ে আসছি, তারপর এসে গল্প করব। আজমল সাহেব সাথী বেগমকে ডেকে বললেন, সাদাত অলিত্রিকা ওদের ডেকে নিয়ে এসো। ঠিক আছে, নিয়ে আসছি বলি সাথী বেগম আগে রান্নাঘরে গেলেন নাস্তা রেডি করার জন্য। অরিত্রিকা মুখ গোমড়া করে সিঁড়ি দিয়ে নামছে, তার মাথা গরম হয়ে আছে। পেছনে ইফা আর ইশরা অরিত্রিকার রাগ ভাঙানোর চেষ্টা করছে। ইশরা আর ইফা দীর্ঘ 1.5 ঘন্টা যাবৎ রাগ ভাঙানোর চেষ্টা করতে করতে প্রায় ক্লান্ত, কিন্তু অরিত্রিকার রাগ কমেনি, উল্টো কথা বন্ধ করে দিয়েছে। ইশরা করুণ সুরে বলল, বোন মাফ করে দে, আর কোনোদিন এমন করব না। অরিত্রিকা মুখ বাঁকিয়ে সিঁড়ি বেয়ে নেমে সরাসরি তানিয়া বেগমের পাশে গিয়ে দাঁড়ালো। ইশরা কাঁদো কাঁদো মুখ করে ইফাকে বলল, আপু, অরিত্রিকা তো ভীষণ রেগে আছে, এখন কি হবে? কথাও বলছে না। ইফা চিন্তিত হয়ে বলল, রাগ ভাঙানোর জন্য আইডিয়া বের করতে হবে। চলো ওই দিকটায় যাই, তারপর আইডিয়া খোঁজা যাবে। ওকে চলো। তানিয়া বেগম ইশরা আর ইফাকে এই দিকটায় আসতে দেখে বলল, আরে মামনিরা কোথায় ছিলে? এখানে সবাই তোমাদের খুঁজছে। ইফা একপাশে দাঁড়িয়ে হেসে বলল, আসলে আন্টি আমরা রুমে ছিলাম। তানিয়া বেগম বললেন, ওখানে না দাঁড়িয়ে বসো আমার পাশে। ইফা তানিয়া বেগমের কথা মান্য করে তার পাশে গিয়ে বসে পড়ল। ইশরা গিয়ে অলিত্রিকার পাশে দাঁড়ালো। তার এখন মনে হচ্ছে কেন যে তখন না বলে পালিয়েছিল। শারহান বাই যে দাঁড়িয়েছিল বলাই উচিত ছিল। নিশ্চয়ই শারহান বাই আবারও কিছু বলেছে, তাই অলিত্রিকা মুখ গোমড়া করে আছে। ইশরার মনে হয় এরা সাপে আর নেউলে সম্পর্ক, সারাক্ষণ কিছু না কিছু নিয়ে ঝামেলা হয় এদের মাঝে। ইশরা অরিত্রিকাকে কোনো দিয়ে গুঁতো দিয়ে বলল, এই কথা বল প্লিজ, আমার ভালো লাগছে না। আর কতবার সরি বলতে হবে বল? আমি বলছি তাও কথা বল। অরিত্রিকা শুনেও যেন শুনল না, সে ওখানে চুপচাপ দাঁড়িয়ে থাকলো। আশা সাহেব চা খেতে খেতে ইফাকে জিজ্ঞেস করলেন, মামুনি এখন কোথায় পড়াশোনা করছো? ইফা উত্তর দিল, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স 2য় বর্ষে পড়াশোনা করছি। আশা সাহেব হেসে বললেন, বাহ, খুব ভালো তো, ভালো করে পড়াশোনা করো। জি আঙ্কেল। তানিয়া বেগম মিতা বেগমকে বললেন, ভাবি মেয়ে তো দেখতে মাশাল্লাহ, পড়াশোনাতেও ভালো, বিয়ে দেওয়ার চিন্তাভাবনা আছে নাকি? মিতা বেগম হেসে বললেন, তেমন কিছু ভাবিনি এখনও, পড়াশোনা করছে করুক, পরে এ নিয়ে ভাববো। ইফার কেমন যেন অস্বস্তি হচ্ছে।
এতগুলো মানুষের সামনে বিয়ের কথা বললে একটু খারাপ লাগবেই, তাও আবার বড়দের সামনে। তানিয়া বেগম বললেন, ভাবি যদি মেয়েকে বিয়ে দেন তাহলে আমার হাতে কিন্তু সুপাত্র আছে, আপনাদের অপছন্দ হবে না। মিতা বেগম শুনে বললেন, আচ্ছা যখন সময় হবে জানাবো। তো আপনার বড় ছেলেকে তো দেখলাম পড়াশুনো কমপ্লিট, বিয়ের কথা ভাবছেন না? তানিয়া বেগম হতাশা নিয়ে বললেন, কি আর বলবো বলুন, ছেলে রাজনীতিতে এমনভাবে জড়িয়ে গেছে যে বিয়ের কথা বললে বলে এখনও দেরি আছে। এখনকার ছেলেরা পড়াশোনা কমপ্লিট না করতেই বিয়ে করে নেয়, আর আমার ছেলে তার পুরো উল্টো। বলে কি ইলেকশন শেষ হলে ভেবে দেখবে। আমি আর কি করব বলুন, ছেলেকে বুঝেও কাজ হচ্ছে না। মনে হয় এ জন্মে ছেলের বউয়ের মুখ দেখতে পারবো না। মিতা বেগম পুরো কথা শুনে বললেন, ছেলের হয়তো কোথাও পছন্দসই মেয়ে আছে, তাই হয়তো বিয়ে করতে চাইছে না। ভাবি, ভালোভাবে খোঁজ নিন, এখনকার ছেলে মেয়েদের ভরসা করতে নেই। অরিত্রিকার তার মামির কথা শুনে মস্তিষ্ক সচল হলো। তার মাথায় ঘুরছে মামির বলা সারহানের কথাগুলো। আসলে কি সারহান ভাই কাউকে পছন্দ করে? কখনো তো তেমন কিছু শুনেনি। আবার হতেও পারে এখনকার কাউকে বিশ্বাস করতে নেই। তানিয়া বেগম গভীর চিন্তায় মগ্ন হয়ে বললেন, সারহানকে দেখে মনে হয় না এমন কিছু আছে, তবুও জিজ্ঞেস করতে হবে। জিজ্ঞেস করে দেখুন, কার মনে কী আছে বলা মুশকিল। সাদাত তখনই সবার কাছে এগিয়ে এসে বলল, মা, ভাইয়ের বিয়ে নিয়ে ভেবো না। আমার মনে হয় না তোমার ছেলের বউ দেখার স্বপ্ন পূরণ হবে। দেখো না, সারা দিন পার্টি অফিসে থাকে, আর রাতে বাড়িতে থাকলেও নিজের রুমেই থাকে। আমাদের সাথে সময় কাটানোর সময়ও নেই। তানিয়া বেগম একটু রেগে বললেন, সব দোষ তোর বাবার। আমার ছেলের মাথায় রাজনীতির ভূত ঢুকিয়েছে, এর চক্করে ছেলে আমার বিয়ে বিদ্বেষী হয়ে গেছে। আরশাদ সাহেব আহাম্মক বনে গেলেন, সব জায়গায় তার নাম না টানলে হয় না। তিনি বললেন, আমি কি বলেছি তোমার ছেলেকে বিয়ে না করতে? আমারও তো ইচ্ছা আছে, নাকি নাতি নাতনির মুখ দেখব। সাদাত নাটক করে বলল, তোমার মনে হয় এই জীবনে স্বপ্নটা পূরণ হবে না বাবা? তানিয়া বেগম বললেন, তোরা বাপ বেটা সব এক ধাঁচের। আগে যদি জানতাম রাজনীতি করে তোর বাপ, তাহলে বিয়েই করতাম না ওনাকে। আশা সাহেব অসহায় হয়ে বললেন, সব সময় সব কথায় আমাকে না টানলে হয় না? না, হয় না। আশা সাহেব আর কিছু বললেন না। জানেন অর্ধাঙ্গিনী রেগে আছেন, এখন কিছু বললেই আরও রেগে যাবেন। অরিত্রিকা চুপচাপ বড় বাবা আর বড় মার মিষ্টি ঝগড়া দেখছে। তাদের পরিবারের সবাই অনেক ভালো, সবাই মিলেমিশে আনন্দে দিন কাটিয়ে দেয়। যন্ত্রমানবটা ভালো হলেও রকচাটা, কার গুণ পেয়েছে তাই ভাবে সে। অলিত্রিকা ওপরের দিকে তাকালো, তার দৃষ্টি সারানের রুমের দিকে। আজ আর মানুষটার আশেপাশেও যাবে না সে, গেলেই তখনকার জন্য লজ্জা লাগবে। সে চোখ নামিয়ে ইফার দিকে তাকালো, দেখলো ইফা বারবার ওপরের দিকে তাকাচ্ছে। এটা দেখে অরিত্রিকার ভ্রু কুঁচকে গেল। ওইদিকে তো সারান ভাইয়ের রুম, তাহলে তাকাচ্ছে কেন? সাথে বেগম নাস্তা এনে টি টেবিলে রেখে বললেন, সবাই নাস্তা করো আর আড্ডা দাও। কতদিন পরে সবাই আবার একসাথে হয়েছি, অনেক ভালো লাগছে। সাদাত ইফাকে ওপরের দিকে তাকাতে দেখে বলল, ইফা আপু, ওপরে কি দেখছো? ইফা সাদাতের কথায় কিছুটা চমকালো। সে চোখ সরিয়ে নিয়ে মেকে হেসে বলল, আরে তেমন কিছু না, এমনি ওইদিকে তাকিয়েছিলাম। সাদাত বলল, ওহ, আমি ভেবেছি হয়তো কাউকে খুঁজছিলে। ইফা কথা ঘোরাতে বলল, আরে তেমন কিছু না, তুমি কি আমার ভাইকে দেখেছো? আফ্রিদি ভাই তো বিকেলে কোথাও বেরিয়েছে, এইটাই জানা ছিল। সাথী বেগম সবাইকে তাড়া দিয়ে বললেন, আরে কথা বাদ দিয়ে খেতে শুরু করো সবাই। সবাই নাস্তা করতে শুরু করলো। আবারও জমে উঠল আড্ডা। অরিত্রিকা নিজের রুমের সামনে দাঁড়িয়ে আছে। ভেতর থেকে ভেসে আসছে মৃদু গানের সুর। দরজা আটকানো, তাহলে ভেতরে কে গান ছেড়েছে? কৌতূহল নিয়ে দরজা খুলতেই দেখতে পেল পুরো রুম বেলুন আর ছোট বাতি দিয়ে লাইটিং করা। তার পড়ার টেবিলে বাহারি রকমের চিপস, কোল্ড ড্রিঙ্কস সাজানো। এতে সে অবাক হয়ে গেল, এগুলো সব কে করলো? রুম পুরো ফাঁকা, ইস্টা ইফাকেও দেখতে পাচ্ছে না। কোথায় গেল সবাই? সে রুমের ভিতরে ঢুকতেই ইস্টা বেলকনি হতে বেরিয়ে এলো। ইস্টাকে দেখে অরিত্রিকার চোখ কপালে, এসব কি দেখছে সে? এরপর সাদাত আর ইফাকেও একই সাজে দেখে অরিত্রিকার রাগে ভুলে উচ্চস্বরে বলে উঠল, হাসার কাণ্ড ঘটিয়েছে সকলে। তিনজনের টি শার্ট, লুঙ্গি আর কালো কালি দিয়ে দাড়ি কোপ বানিয়েছে, দেখতে জোকারের থেকে কম লাগছে না। ইস্টা, সাদা তার ইফা অরিত্রিকার দিকে তাকিয়ে আছে। তাদের কি দেখতে বাজে লাগছে খুব। অরিত্রিকার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে। সে হাসি কোনো মতে আটকে বলল, এগুলো কী সেজেছে সব? একদম জোকার লাগছে। ইস্টা মুখ ভার করে বলল, আজকে আমরা সবাই মিলে আনন্দ করব, এগুলো আমাদের পোশাকের থিম। অরিত্রিকা হাসতে হাসতে বলল, আর কোনো থিম পাসনি গাধি? না পাইনি। এবার তোর পালা, ফটাফট রেডি হয়ে নে। অরিত্রিকা হাসি থামিয়ে আবারও বলল, আমাকেও পড়তে হবে এসব? সবাই একসাথে বলে উঠল, অবশ্যই। অরিত্রিকাও সায় দিল তাদের কথায়, বলল, আমার লুঙ্গি টি শার্ট কই? সাদাত মন খারাপ করে বলল, টি শার্ট তো সবারটা পেয়ে গেছি, কিন্তু লুঙ্গি তো নাই আর। অরিত্রিকা অবাক হওয়ার ভান করে বলল, তাহলে আমি কি পরবো?
ইশরা, সাদাত আর ইফা বিছানায় বসলো। তাদের মুখে চিন্তার ভাঁজ। অরিত্রিকা ভাবছে কই পাবে আরেকটা লুঙ্গি। এর মাঝে সাদাত নির্ভর হয়ে বলে উঠল, লুঙ্গির খোঁজ পেয়েছি। অরিত্রিকা উচ্ছ্বসিত হয়ে বলল, কোথায়? সাদাত মুখ কাচুমাচু করে বলল, সারান ভাইয়ের রুমে। বাবা ভাইকে একটা লুঙ্গি দিয়েছিল, ওটা এখনও ভাইয়ের আলমারিতে আছে। অরিত্রিকা সহসা বলে উঠল, অসম্ভব, আমি ওনার লুঙ্গি আনতে পারবো না। ইশরা আরিফা যতটুকু খুশি হয়েছিল আবারও খুশিতে পানি ঢেলে বসে রইল। সাদাত একটু ভাব নিয়ে বলল, ভাই তো রুমে নেই, চল তুই আর আমি গিয়ে নিয়ে আসি। অরিত্রিকা মুখ গোমড়া করে বলল, তখন তোর ভাইয়ের সামনে পড়ে যে লজ্জা পেয়েছি, আমি আর ওইদিকে যাচ্ছি না। আরে চল, ভাইকে বাইরে যেতে দেখেছি, এখন গেলে ধরতেও পারবে না। আমরা রুমে গিয়েছিলাম, লুঙ্গি নিয়ে আসলো, কিছু বলবে না, কারণ ভাই তো লুঙ্গি পরে না। ঠিক আছে চল, আমার সাথে তুইও রুমে ঢুকবি। এবার আমি ধরা খেলে তুইও খাবি। আচ্ছা চল। অরিত্রিকা সাদা সারানের রুমের সামনে দাঁড়িয়ে দরজার ফাঁকা দিয়ে রুম পর্যবেক্ষণ করছে। সারান আছে কি না তা দেখার জন্য চেষ্টা করছে। না, নেই। দুজনে রুমে চোরের ন্যায় প্রবেশ করলো। অরিত্রিকা সাদাতকে ফিসফিসিয়ে বলল, লুঙ্গি কোথায়? আলমারিতে। চাবি কই পাবো? আরে আলমারি খোলা আছে। অরিত্রিকা আর সময় নষ্ট না করে আলমারি খুলল। খুলে চোখ বুলালো কোথায় লুঙ্গি আছে। অবশেষে আলমারির এক কোণে কাঙ্ক্ষিত জিনিসটি পেয়ে গেল সে। এতে সে উচ্ছ্বসিত হলো। দ্রুত জিনিসটি নিয়ে আলমারি বন্ধ করে সাদাতকে বলল, চল পালাতে হবে, না হলে ধরা পড়ে যাব। অরিত্রিকার বলতে দেরি হয়নি, সাদাত শুনেই ভো দৌড় দিল। অরিত্রিকার দেরি না করে দ্রুত রুম থেকে বেরিয়ে গেল। সে হাঁটছে আর ভাবছে, আহা, খুশি খুশি লাগছে আজ। যন্ত্র মানবটার লুঙ্গি চুরি করেও শান্তি পাওয়া যায়। তার মনে হচ্ছে কোনো যুদ্ধ জয় করে ফিরছে সে। লুঙ্গি পরে লুঙ্গি ডান্স করবে, অনেক মজা হবে, ভাবতেই লাফাতে ইচ্ছে ইচ্ছে হচ্ছে। ভাবতে ভাবতে সিঁড়ির কাছে কারো সাথে ধাক্কা খেল অরিত্রিকা। তার হাত থেকে লুঙ্গিটা নিচে পড়ে গেল। অরিত্রিকা লুঙ্গির দিকে তাকিয়ে বিরক্তি নিয়ে বলল, এ কোন খাম্বারে আমাকে ধাক্কা দিল? আমাকে দেখিয়ে তোর খাম্বা মনে হয়? সারহানের রাশভারী গম্ভীর কণ্ঠস্বর শুনি অরিত্রিকার কথা আটকে গেল। তার ভয়ে মুখ শুকিয়ে গেল। শেষে কিনা আবারও দেখা হয়ে গেল। সে করুণ চোখে একবার লুঙ্গির দিকে তাকাচ্ছে, আবার সারহানের দিকে তাকাচ্ছে। সারহান চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছে। অরিত্রিকাকে মেঝেতে বারবার তাকাতে দেখে সেও তাকালো। দেখলো লুঙ্গি পরে আছে নিচে। লুঙ্গিটা যে তার চিনতে ভুল হলো না সারহানের। সে ভরাট কণ্ঠে বলে শুধালো, লুঙ্গি কই পেয়েছিস? অরিত্রিকা এখন কি উত্তর দিবে? মাথা তার ঘুরছে ভনভন করে। সে নিশ্চুপ রইল। সারান ধমকে আবারও জিজ্ঞেস করলো, লুঙ্গি কোথায় পেয়েছিস? অরিত্রিকা, তোরে এই মাইনকার চিপাই থেকে কে বাঁচাবে এখন? কপালে ভয়ে ঘাম জমছে। ধমক খাওয়ার থেকে বলে দেওয়াই ভালো। অরিত্রিকা কাচুমাচু ভঙ্গিতে মিনমিনিয়ে উত্তর দিল, আপনার রুম থেকে চুরি করেছি। সারান তৎক্ষণাৎ নাক মুচ কুচকে বলল, তোর যে ছেলেদের মতো লুঙ্গি পরার ইচ্ছা আছে, আগে তো জানতাম না। চাচাকে বলে তার গুণধর কন্যার জন্য লুঙ্গির ব্যবস্থা করতে হবে দেখছি। রাত 12টা বেজে 20 মিনিট। অরিত্রিকার রুম যেন গুদাম ঘরের ন্যায় হয়ে আছে। চারজনের রুলাধুলা নাচে, বিছানা, বালিশ, কাঁথা সব কিছু এলোমেলো হয়ে আছে। যে কোনো মানুষ রুমে ঢুকে এই অবস্থা দেখে বলবে এটা নিশ্চয়ই গোয়ালঘর। এখন দেখতে গোয়ালঘরের থেকে কম কিছু লাগছে না। চারজন নাচতে নাচতে কাহিল অবস্থা। সবগুলো মেঝেতে শুয়ে গড়াগড়ি খাচ্ছে। অনেক দিন পর এমন বাদরামি করলো সকলে মিলে। তার উপর চিপস, কোল্ড ড্রিঙ্কস খেয়ে খাবার গলা অবধি পৌঁছে গেছে। সাদাত মেঝেতে হাত পা ছড়িয়ে হাঁপিয়ে যাওয়া কণ্ঠে বলল, আমি আমার রুমে গেলাম, খুব ক্লান্ত হয়ে গেছি, আজ এই পর্যন্তই থাক, আবার কোনো একদিন আমরা সকলে মিলে মজা করব। অরিত্রিকার মনে হচ্ছে শরীর চলছেই না। সে ক্লান্তি নিয়ে বলল, ঠিক আছে যা। সাদাত মেঝে থেকে উঠে সবার উদ্দেশ্যে বলল, বাই গাইস, সকালে দেখা হবে। ইফা ইশরা হাত নাড়িয়ে সাদাতকে বিদায় জানালো। সাদাত ও ক্লান্ত শরীরে প্রস্থান করলো সেখান থেকে। ইফা অরিত্রিকাকে বলল, লুঙ্গি নিয়ে যে দৌড়ে আসলি তখন কিছু কি হয়েছিল? অরিত্রিকার মুখ থমথমে হয়ে গেল। সে মেঝে থেকে উঠে বসে হতাশা নিয়ে বলল, কি আর হবে, ধরা খেয়ে গেছিলাম আবারও। ইশরা আর ইফার মুখ কিঞ্চিত হা হয়ে গেল। তারা শোয়া থেকে বসে অরিত্রিকার দিকে অদ্ভুত দৃষ্টি ফেলল। এ মেয়ে সব জায়গায় ধরা খায়, কীভাবে বুঝে আসে না তাদের। এখন দুজনের মাঝে কৌতূহল বিরাজ করছে। সারহান কি কিছু বলেছে? ইশরা কৌতূহল দমিয়ে রাখতে না পেরে বলল, ভাই কিছু কি বলবে? অরিত্রিকা মুখ গোমড়া করে বলল, তোর ভাইকে কিছু না বলে থাকার মানুষ? ইফা আগ্রহী হয়ে শুধালো, কি বলেছেন রেউনি? অরিত্রিকা চিপসের প্যাকেট থেকে চিপস মুখে পুরে বলল, বলেছে বাবাকে বলবে আমার জন্য লুঙ্গির ব্যবস্থা করতে। ইফা আর ইশরা কথাটা শুনে হেসে উঠল। ইশরা হাস্যরত অবস্থায় বলল, তাহলে তো ভালোই হবে, সারান ভাইয়ের লুঙ্গি চুরি করতে যেতে হবে না, আর সামান্য লুঙ্গি নিয়ে আসতে ধরা খেলি, এটা মানা যায়? অরিত্রিকা চোখ গরম করে বলল, তোকে পাঠানো লাগতো, তখন বুঝতে কেমন লাগে, আমি অন্তত ধরা পড়তাম না।
ইফা ওদের থামতে বলল। আরে তোমরা চুপ করো, অনেক রাত হয়েছে, ঘুমানো প্রয়োজন। মুখের কালিগুলো তুলতে হবে। আমি ওয়াশরুমে গেলাম। ইফা কথাটা বলে ওয়াশরুমে গেল। ইষ্টা অরিত্রিকাকে ডেকে বলল, এই শোন, একটা ইম্পর্টেন্ট কথা আছে। অরিত্রিকা বিরক্ত হয়ে বলল, কান বন্ধ করে রাখিনি, খোলায় আছে, কি বলবি বল। ইষ্টা অরিত্রিকার কানের কাছে ফিসফিসিয়ে বলল, আরে এটা সিক্রেট কথা। অরিত্রিকা বলল, কি এমন কথা যে ইফাপুর সামনে বললি না? আরে গাধি, যারে নিয়ে কথা তার সামনে কেমনে কমু? কি কথা? ইষ্টা অরিত্রিকার কাছাকাছি এগিয়ে এসে ফিসফিস করে বলল, আমার কি মনে হচ্ছে জানিস? ইফা আপু মনে হয় সারান ভাইকে পছন্দ করে। ওই যে বলে না, প্রথম দেখায় প্রেম, তেমনটাই হয়েছে। অরিত্রিকা শুনে ইষ্টার দিকে তীক্ষ্ণ চোখে তাকালো। ইষ্টা তা দেখে ভরকে গিয়ে বলল, আরে এমন করে তাকাচ্ছিস কেন? আমার সন্দেহ কখনো ভুল হয় না। তুই খেয়াল করেছিস কি না জানি না, প্রথম থেকে আপু সারান ভাইকে নিয়ে বেশি ভাবছে। আজ সবাই আড্ডা দিচ্ছিল, তখন ইফা আপু ভাইয়ের রুমের দিকে তাকিয়েছিল। তুই খেয়াল করিসনি? অরিত্রিকার তখনই মনে পড়ল সন্ধ্যার সেই ঘটনাটি। সেও তুইফাকে সারানের রুমের দিকে তাকিয়ে থাকতে দেখেছে, কিন্তু সে বিষয়টা স্বাভাবিকভাবে নিয়েছে। এখন ইষ্টার কথা শুনে মনে হচ্ছে আসলেই কোনো গণ্ডগোল আছে। আবার উকি ঝুঁকি মারছে সারানের রুমে। কোনো তো কাহিনী আছে। অরিত্রিকা ভাবুক হয়ে বলল, আমারও কেমন যেন সন্দেহ হচ্ছে। শোন, তুই আর আমি ইফাপুর উপর নজর রাখবো। ইষ্টাও চিন্তিত সুরে বলল, ঠিক আছে, আমাদের মিশন হলো ঘরের ছেলেকে অন্য বাড়ির জামাই হতে দিব না। অরিত্রিকাও সায় দিয়ে আবার থেমে বলল, একদম ঠিক। এই 1 মিনিট, মানে কি বললি? ইষ্টা বেফাস কথা বলে ফেসে গেছে। তার তো এখনো সন্দেহ যাচ্ছে না যে অরিত্রিকা আর সারানের মাঝে কিছু নেই। ইষ্টা না বোঝার ভান করে বলল, কই কি বলেছি? অরিত্রিকা চোখ ছোট ছোট করে বলল, একটু আগে বললি যে সারান ভাইকে অন্য বাড়ির জামাই হতে দিবি না, এসবের মানে কি? ইষ্টা হেসে কথা উড়িয়ে দিল। সে বলল, আরে তেমন বলতে ভুল হয়েছে। কিন্তু ইফা আপু কিন্তু সুন্দরী, বড় মামিও কেমন প্রশংসা করলো শুনলি না? আমার মনে হচ্ছে মামিরও ইফা আপুকে ভালো লেগেছে। এখন যদি মামি ইফা আপুকে ছেলের বউ বানাতে চায় তখন কি হবে? অরিত্রিকার মস্তিষ্কে অনেকটা প্রভাব ফেলল। সে গভীর ভাবনায় মত্ত হয়ে গেল। আসলে কি এমন কিছু হবে? যদি বড় মা সত্যি বিয়ের প্রস্তাব দিয়ে বসে তখন কি হবে? সে তার মামিকে চিনে, এমন সুপাত্র নিশ্চয়ই হাতছাড়া করবেন না। মেয়ের সাথে বিয়ে দিয়েই ছাড়বেন। এসব আকাশ কুসুম ভাবনা তাকে জেঁকে ধরল। সে কল্পনা করতে লাগলো দুজনকে পাশাপাশি বিয়ের সাজে কেমন লাগবে। ভাবতে তার ছোট্ট সত্তা অনামিশায় ডুবে গেল। কোনো কারণবশত মন ভার হলো তার। অরিত্রিকার মনে হলো বক্ষে কেমন অস্থিরতা কাজ করছে। সে দুজনের বিয়ের কথা ভেবেই ধক করে উঠেছে যেন। কেমন যেন সব কিছু এলোমেলো লাগছে। গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে তার। ইষ্টা অরিত্রিকাকে চুপ করে গভীর ভাবনায় বিভোর থাকতে দেখে বলল, এই কই হারাইলি? অরিত্রিকার ভাবনার সুতো ছিল তখনই। সে ইষ্টার দিকে নির্মল তাকিয়ে বলল, কোথাও না, তুই ফ্রেশ হয়ে নে। ঠিক আছে, তুই রুমে থাক, আমি পানি নিয়ে আসি নিচ থেকে। আচ্ছা যা। অরিত্রিকা উঠে টেবিল থেকে ওয়াটার পটার নিয়ে নিচে নেমে গেল। সারান এতক্ষণ এমপি মহোদয়ের সাথে কথা বলছিল। কিছুদিন পরেই ভোটে দাঁড়াবে যে সকল প্রার্থী তাদের মনোনয়ন দেওয়া হবে। মনোনয়ন দিতে দলের কিছু সংখ্যক নেতাকর্মীকে নিয়ে ঢাকা যেতে হবে। সেগুলো নিয়ে অনেকক্ষণ ধরে কথোপকথন চলেছে তাদের মাঝে। এর মাঝে সারান খবর পেয়েছে কিছু সংখ্যক মানুষ সাধারণ মানুষদের কাছে তাদের দলের নামে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে, যা একেবারে খুবই অনুচিত। এগুলো যে নয়ন তালুকদার তার দলবল নিয়ে করাচ্ছে এটা নিশ্চিত সারান। অন্য কোনো মানুষের এত সাহস হবে না যে সারানের পরিচিত এলাকায় মিথ্যা গুজব ছড়াবে। সে সবাইকে শিক্ষা দিতে পারত এমন কর্মকাণ্ডের জন্য, কিন্তু সারান নিজে চাইছে না এই মুহূর্তে এসব নিয়ে অস্থিরতা সৃষ্টি হোক। এই মুহূর্তে কোনো ঝামেলা জড়ালে নিশ্চয়ই তাদের দলের জন্য খারাপ হবে। তাই সে এইসব দেখেও রাগ দমিয়ে চুপ করে আছে। মামা ভাগ্নে কোথাও গিয়ে তাকে শান্তি দেয় না। এই দুজনের জন্য যত সমস্যা, দুজনই সমস্যা করার মূল হোতা। নিশাদ ছিল শাহরানের ব্যাচমেট। এই রাজনৈতিক কারণেই দুজনের কখনো বনিবনা হয়নি। নিশাদ ভার্সিটিতে পড়াকালীন অনেক উচ্ছৃঙ্খল জীবনযাপন করত। প্রতিনিয়ত অন্যায় কাজ নিয়ে মেতে থাকতো। ক্যাম্পাসে ছোট ছোট বিষয় নিয়ে ঝামেলা মারামারি লেগেই থাকতো, আর এগুলো শাহরানের পছন্দ ছিল না। সে নিশাদের অন্যায় কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করত। এই কারণে নিশাদ শাহরানকে শত্রুর চোখে দেখত, অবশ্য এখনও দেখে। ভার্সিটি লাইফের শত্রুতার রূপ নিয়েছে বড় আকারে। সে জানে অরিত্রিকাকে বিয়ে করতে চাওয়ার পেছনে নিশাদের বড় কোনো উদ্দেশ্য ছিল, তবে শাহরান তা পূরণ করতে দেয়নি। তবুও নিশাদকে বিশ্বাস নেই কখন কি করে বসে। শাহরান বেলকনি থেকে কথা বলা শেষ করে রুমে প্রবেশ করলো। আজ সারাদিন অনেক প্রেশার গিয়েছে তার উপর দিয়ে। শরীরটাও ম্যাজম্যাজ করছে। এর মাঝে মাথা ব্যথাও শুরু হয়ে গিয়েছে। মেজাজটাও খিটখিটে হয়ে আছে। কফি খেলে হয়তো একটু ভালো লাগতে পারে।
সে ঘড়িতে সময় দেখে নিল। 12:45 বাজে। এখন নিশ্চয়ই কেউ জেগে নেই, সবাই গভীর ঘুমে তলিয়ে গেছে। তার মানে তারই কফি বানাতে হবে। সে আর সময় নষ্ট না করে কিচেনের উদ্দেশ্যে পা বাড়ালো। সারান সিঁড়ি দিয়ে নামতেই তার চোখ পড়ল ফ্রিজের দিকে। সিঁড়ি থেকে কিচেন পুরোটা স্পষ্ট দেখা যায়। সে খেয়াল করলো ফ্রিজটা আদৌ খোলা। সেখানেতে হালকা হলদেটে আলোর নিঃসরণ হচ্ছে। এটা দেখে কিছুটা সন্দেহ হলো সারহানের। এত রাতে ফ্রিজটা এমন করে কে রেখেছে? সে আশেপাশে তাকালো, না কেউ তো নেই। ডাইনিং রুমের সকল লাইট অফ করা, সেই কারণে কিছু দেখা যাচ্ছে না তেমন। সিঁড়ি পেরিয়ে সারান ধীর পায়ে এগিয়ে আসতে লাগলো। হাতে থাকা ফোনের ফ্ল্যাশ অফ করে নিল সে। নিশ্চয়ই কোনো চোর চুরি করতে এসেছে। তার একটাই ভাবনা ঘুরছে, এত সিকিউরিটি থাকতে কিভাবে বাড়ির ভেতরে আসলো? অস্পষ্ট কারো অবয়ব ফ্রিজের হালকা আলোয় বোঝা যাচ্ছে কিছুটা। ফ্রিজের ভেতরে কেউ কিছু খুঁজে চলেছে। টুংটাং শব্দ ভেসে আসছে সারহানের কানে। সে সাবধানতা বজায় রেখে দাঁড়ালো। তখনই সে মানুষটি কাঙ্ক্ষিত বস্তুটি ফ্রিজ থেকে নিয়ে ফ্রিজ আটকে দিল। পুরো ডাইনিং রুম আবারও অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল। অরিত্রিকা এতক্ষণ ফ্রিজের সাথে যুদ্ধ করে অবশেষে আইসক্রিমের বাটি টিপেল। প্রায় 10 মিনিট ধরে খুঁজে চলেছে। রুমে গিয়ে আরাম করে বসে আইসক্রিম খাওয়া যাবে। অরিত্রিকা আইসক্রিম হাতে 2 কদম আগাতেই কেউ তার বাহু ধরে দেয়ালের সাথে চেপে ধরল। তখন আইসক্রিমের বাটি হাত থেকে ছিটকে পড়ল মেঝেতে। সেদিকে অরিত্রিকার খেয়াল নেই। তার হাত এতটা শক্ত করে ধরেছে যে সে ব্যথায় আর্তনাদ করে উঠল। ব্যথায় অশ্রুতে ভিজে এলো চোখ। সে ব্যথাতুর কণ্ঠে বলে উঠল, কে? তখনই সারান হাতে ধরে থাকা ফোনটি উঁচিয়ে অরিত্রিকার মুখের দিকে ধরল। অরিত্রিকা অশ্রুসিক্ত নয়নে তাকালো মানুষটির দিকে। তাকাতেই দেখতে পেল শ্যাম পুরুষটির গম্ভীর মুখের আদল। তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে এক ধ্যানে তাকিয়ে আছে। পুরুষের এই শক্ত তালুর মাঝে এখনও তার নরম বাহু আবদ্ধ। সে দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করে বলল, সারান ভাই, আমার হাতে লাগছে। সারানের হাত নরম হয়ে এলো। সে তখনই অরিত্রিকার বাহু ছেড়ে দিয়ে স্বাভাবিকভাবে দাঁড়ালো। অরিত্রিকা তার আরেক হাত দিয়ে ব্যথা পাওয়া স্থানটি চেপে ধরল। সারান ফ্ল্যাশের আলোয় দেখল ব্যথা নীল হয়ে যাওয়া অরিত্রিকার মুখ। সে রান্নাঘরের লাইটটি অন করে শান্ত কণ্ঠে বলল, এত রাতে এখানে কি করছিস? আইসক্রিম নিতে এসেছিলাম। লাইট জ্বালাসনি কেন? আর একটু হলেই তো চোর ভেবে মার দিতাম, তখন কি হতো? অরিত্রিকা নিচু গলা বলল, লাইট জ্বালালে যদি কেউ জেগে যেত, তাই জ্বালায়নি। সারান বিরক্তি প্রকাশ করে বলল, ইডিয়েট একটা। আমার জায়গায় অন্য কেউ হলে এতক্ষণ তোর অবস্থা ওই নিষেধের মতো হতো। অরিত্রিকা কথা শুনেও চুপ করে আছে। সে ভাবছে সারান যদি তাকে চোর ভেবে মারত, তাহলে তো সব হাড় ভেঙে যেত। সারান অরিত্রিকার দিকে খেয়াল করতে দেখলো মেয়েটা টি শার্ট আর লুঙ্গি পরে আছে। এটা থেকে সারান বিস্মিত হলো। মুখেও কালি আস্তরণ দিয়ে দাড়ি গোঁফ বানিয়েছে। এমন সাজে যে কোনো মানুষের সামনে গেলে পাগল বলবে। সারান অরিত্রিকাকে ধমকে বলল, এগুলো কি পরে আছিস তুই? দেখতে জঘন্য লাগছে। অরিত্রিকার মনে পড়ল সে তো জামা কাপড় চেঞ্জ না করেই নিচে এসেছিল। তার মানে সারানবাই তাকে এই জোকার সাজে দেখে ফেলেছে। তার সম্মান সব শেষ হয়ে গেল। ভাবতেই অরিত্রিকা হাতের ব্যথা আঁতকে চিল্লিয়ে উঠল। আ তখনই সারান তার হাত দ্বারা অরিত্রিকার মুখ চেপে ধরল। পুরুষালী শক্ত হাত দ্বারা বন্ধে অরিত্রিকার ওষ্ঠ ঝুঁকল। অনেকটা জোরালোভাবে মুখ চেপে ধরেছে সারহান। অরিত্রিকা হতবিহল দৃষ্টিতে তাকিয়ে আছে সারহানের মুখপানে। সে স্তব্ধ হয়ে গেছে যেন হঠাৎ এহেন কাণ্ডে। সারান ঘাড় ঘুরিয়ে আশেপাশে তীক্ষ্ণ দৃষ্টিতে অবলোকন করছে। ঘুম থেকে কেউ চিল্লানোর আওয়াজে উঠে যায়নি তো? কেউ তাদের এই অবস্থা দেখলে নিশ্চয়ই ভালো কিছু হবে না। চারিদিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে কাউকে দেখল না। অরিত্রিকার এমন আবদ্ধ অবস্থায় থাকতেই গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে। বক্ষ মাঝে যেন উত্তাল ঝড় উঠছে। শরীর কেমন শীতল হয়ে আসছে। সব কিছু বেসামাল লাগছে। সে কখনো কোনো পুরুষের এতটা সন্নিকটে আসেনি। এই প্রথম সে কারো এতটা কাছে এসেছে। তবুও নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে সে। সারান আশেপাশে অবলোকন করে দেখল কেউ জাগেনি। সে হাত ছেড়ে বাঁচল। অরিত্রিকার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, এভাবে কেউ চিৎকার করে? কেউ যদি জেগে যেত আর আমাদের এভাবে দেখতো, তখন কি হতো জানিস? সবাই অন্তত ভালো চোখে দেখতো না বিষয়টা। অরিত্রিকা কয়েকবার নেত্রপলক ঝাপটালো। সে কথা বলার জন্য উম করতে লাগলো। এদিকে অনেকটা সময় পার হয়ে যাওয়ায় শ্বাস আটকে আসছে অরিত্রিকার। দম বন্ধকর পরিস্থিতিতে পড়েছে সে। সে সারানের হাত ধরবে মুখ থেকে হাত সরানোর জন্য, তখনই সারান উত্তর না পেয়ে আবারও কিছু বলতে যাবে দেখলো অরিত্রিকা ছটফট করছে। এটা দেখে সে কিছুটা ভরকে গেল। সারান দ্রুততার সহিত তার হাত সরিয়ে নিল অরিত্রিকার মুখশ্রী হতে। অরিত্রিকা আর দাঁড়িয়ে থাকতে না পেরে ধপ করে বসে পড়ল মেঝেতে। হাঁপানি রোগীর ন্যায় জোরে জোরে শ্বাস নিতে লাগলো। সারানের মুখ কাঠিন্য রইল না। মুখ স্বাভাবিক হয়ে এলো। চোখের সামনে অরিত্রিকার এমন অবস্থা দেখে অনেকটাই চমকালো সারহান। সে তো ভুলে গিয়েছিল অরিত্রিকার দম বন্ধকর পরিস্থিতি সহ্য করতে পারে না। ওহ শিট, এটা কি করলো সে? অরিত্রিকা দেয়ালে মাথা ঠেকিয়ে শ্বাস নিতে নিতে চোখ বন্ধ করলো। সারহান অরিত্রিকার পাশে বসে বিচলিত ভঙ্গিতে বলল, এই অরিত্রি, ঠিক আছিস? আই এম সরি, আমি ভুলে গিয়েছিলাম তোর শ্বাসকষ্টের প্রবলেম আছে।
সারানের চোখে মুখে ফুটে উঠেছে অপরাধবোধ। সে ইচ্ছে করে মুখ চেপে ধরেনি, কিন্তু এখন এর ভোগান্তি পোহাতে হবে অরিত্রিকাকে। নিজের এহেন কাজে নিজেই বিরক্ত হলো। অরিত্রিকা সারানের কণ্ঠস্বর শুনে ভিজে নেত্রে তাকালো। সারান মুখ মলিন করে তার দিকে তাকিয়ে আছে। তার মনে হলো সারান ভাই হয়তো নিজেকে অপরাধী ভাবছে। গলা শুকিয়ে আসে অরিত্রিকা ধীর কণ্ঠে আড়ালো, পানি খাবো সারান ভাই, পানি দিন আমায়। সারান আর দেরি না করে চাপল পায়ে খাবার টেবিলের কাছে গিয়ে জগ থেকে এক গ্লাস পানি নিয়ে আসলো। সে বসে পানির গ্লাস অরিত্রিকার সম্মুখে ধরল। অরিত্রিকা হাত দিয়ে গ্লাস ধরতে যাবে, তখনই সারান আদুরে সুরে বলে উঠল, আমি খাইয়ে দিচ্ছি। অরিত্রিকা তার হাত নামিয়ে নিল। সারানের আদরের সুর শুনে কিছুটা আহ্লাদে হলো সে। চোখ ভিজে এলো অরিত্রিকার। সারান সহজে কারোর সাথে এমন আদরে কণ্ঠে কথা বলে না কখনো। সারান সযত্নে নিজ হাত দ্বারা অরিত্রিকাকে পানি খাইয়ে দিল। সারান গ্লাসটা মেঝেতে রেখে শান্ত সুরে বলল, এখন কেমন লাগছে? কিছুটা সময় এভাবেই কেটে গেল চোখের পলকে। অরিত্রিকার শ্বাসকষ্ট একটু কমেছে। সে অতি ধীরে উত্তর দিল, এখন একটু ভালো। রুমে যেতে পারবি? অরিত্রিকার মুখে অসহায়তার ছাপ স্পষ্ট। সে একা সিঁড়ি মারিয়ে হেঁটে যেতে পারবে না। ক্ষীণ দৃষ্টি ফেল সারহানের পানে। সারহান তা দেখে বুঝলো অরিত্রিকা একা যেতে পারবে না। সে বলল, 5 মিনিট ওয়েট কর, ইষ্টাকে ডেকে দিচ্ছি, তোকে নিয়ে যাবে। অরিত্রিকা দুর্বল চিত্তে বলে উঠল, ইষ্টা হয়তো ঘুমিয়ে পড়েছে, জেগে থাকলে আমার খোঁজে নিচে চলে আসতো। সারহানের মুখশ্রী গম্ভীর হলো। এভাবে তো সারা রাত এখানে বসে থাকা যায় না। সে কিছুটা চিন্তিত হয়ে বলল, তাহলে কি করার? চল, আমি তোকে রুমে রেখে আসি। অরিত্রিকা ভাবল সারহানের কথা না শুনে উপায় নেই। সে সায় জানিয়ে বলল, ঠিক আছে। সারহান দাঁড়িয়ে অরিত্রিকার দিকে হাত বাড়িয়ে দিল। অরিত্রিকা না বুঝে সারহানের দিকে তাকালো। সারহান তা দেখে বলল, হাত ধরে উঠে দাঁড়া। অরিত্রিকা অস্বাচ্ছন্দ্যে হাত বাড়িয়ে সারহানের হাত ধরে উঠে দাঁড়ালো। সারহান তার আরেক হাতে প্যান্টের পকেটে ফোন পরে অন্য পকেট হতে রুমাল বের করলো। সে রাতে এসে আর ড্রেস চেঞ্জ করেনি, কারণ সময় হয়নি। এসে এমপি মহোদয়ের সাথে কথা বলেছিল। অরিত্রিকা সারহানের হাতের রুমাল দেখে ভাবলো এটা আবার কি করবে। সারহান রুমাল দ্বারা অরিত্রিকার মুখের কালি ধীরে ধীরে মুছে দিতে লাগলো। অরিত্রিকা যেন থমকে গেল। স্তম্ভিত নয়নে সে সারহানের দিকে তাকালো। তার সব কিছু কেমন অবিশ্বাস্য মনে হচ্ছে। এটা সে কি দেখছে? সারহান তার নিজ হস্তে মুখমণ্ডলে থাকা কালির আস্তরণ তুলে দিচ্ছে। সারহানের স্পর্শে অরিত্রিকা বিচলিত হলো। তার শরীর যেন অসাড় হয়ে আসছে। সে কিছুটা পিছিয়ে গেল। সারহান তখনই পুরুষালী মুঠো দ্বারা অরিত্রিকার হাত শক্ত করে ধরল। অরিত্রিকার কাছে সব কিছু অস্বাভাবিক লাগলেও সারহান স্বাভাবিক আছে। কালি মুছতে মুছতে সারহান গম্ভীর কণ্ঠে বলল, আর কোনোদিন এমন অদ্ভুত সাজবি না, আর আমার সামনে এমন অদ্ভুত পোশাকে আসবি না। কেমন পেতনির মতো দেখাচ্ছে তোকে। আয়নার সামনে গিয়ে একবার নিজেকে দেখবি কেমন লাগছে। আমার জায়গায় যদি আফ্রিদি থাকতো তখন কেমন হতো? লজ্জা দাঁড়াতে পারতি না তার সামনে। অরিত্রিকা অবুঝের ন্যায় চোখ পিটপিটিয়ে তাকালো। সারহান তা দেখে শ্বাস ফেলে বলল, বড় হচ্ছিস, সব কিছু বুঝতে শিখেছিস, ভদ্রভাবে চলাফেরা করবি। সারহান সুন্দরভাবে অরিত্রিকার মুখশ্রীর কালি মুছে দিল। হালকা হালকা কালি এখনও লেগে আছে মুখে। পানি দিয়ে বুক না ধুলে উঠবে না। সারহান বলল, এই কালি কোথায় পেয়েছিস? অরিত্রিকা মিনমিনিয়ে উত্তর দিল, সাদাত কয়লা কিনে এনেছিল। সারহান তা শুনে ফোঁস করে নিঃশ্বাস ফেলল। এদের দ্বারা সব সম্ভব। এসব উদ্ভট কাণ্ডের জন্য কেউ কয়লা কিনতে যায়? সারহান আর কথা না বাড়িয়ে বলল, চল। কোথায়? সারহান রুড়ো গলায় বলল, এখানেই দাঁড়িয়ে থাকার ইচ্ছা আছে? তাহলে থাক, আমি আমার রুমে চললাম। অরিত্রিকা করুণ সুরে বলল, আমি একা যেতে পারবো না। তাহলে চল। অরিত্রিকার চোখে ঘুম নেই। সে শুধু এপাশ ওপাশ করছে। ঘুম আজ হয়তো চোখের পাতা ধরা দিবে না। তবুও চোখ বন্ধ করে বিছানায় পড়ে রইল। পাশে 2 কুম্ভকর্ণ ঘুমাচ্ছে আরামসে। এদিকে অরিত্রিকা বিরক্ত হয়ে গেছে। কখন ঘুম আসবে চোখে? চোখ বন্ধ অবস্থায় মনে পড়ল তখনকার কথা। সারহান তাকে হাত ধরে সাবধানে রুমের সামনে রেখে গিয়েছিল। রুমে আসতে দেখলো ইষ্টা আরিফা আগেই ঘুমিয়ে গিয়েছে। অরিত্রিকার তৎক্ষণাৎ সারহানের বলা কথা মনে পড়ে গেল। সে দুর্বল চিত্তে হেঁটে গেল আয়নার সামনে। যেতেই তার চোখ বড় বড় হয়ে গেল। সেই অবস্থা নিচে গিয়েছিল, ভাবতেই নিজের মাথায় নিজেই বাড়ি দিতে ইচ্ছে হলো। এই কারণে সারহান তাকে ওসব বলেছিল। টি শার্ট আর লুঙ্গিতে অদ্ভুত লাগলেও সে যে ওড়না নিতে ভুলে গিয়েছিল নিচে যাওয়ার সময়। এতটা গর্ধব কেন সে? অরিত্রিকা নিজেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলো আয়নার সামনে। দেখতে মোটেও খারাপ লাগছে না। টি শার্ট যথেষ্ট ঢিলেঢালা, আর সেও মোটা নয়। তবু এভাবে কারোর সামনে যাওয়াটা খারাপ দেখায়। সে ভাবছে সারহানের সামনে তার মান সম্মান শেষ। লজ্জায় তো সামনেই যেতে পারবে না। তাকে নিশ্চয়ই সারহান ভাই বেয়াদব উপাধি দিয়েছে আজকে। এতেই হতাশায় ডুবে গেল সে। আর ভাবতে পারল না এতটা কেয়ারলেস কেন সে। সব সময় ভুলভাল কাজ তার দ্বারাই কেন হয়। অরিত্রিকা আর না ভেবে চোখ মেলে ফোনটা হাতে নিল। কিছু একটা ভেবে সারহানের ফেসবুক আইডিতে ঢুকলো। সারহান ফেসবুকে বেশি অ্যাক্টিভেট নয়, তবে তার নামে একটা পেজ আছে। সেটার মনিটরিং করে আবির নামের ছেলেটি।
বিভিন্ন রাজনৈতিক পোস্ট, ছবি, ভিডিও শেয়ার করে পেজে। তা নিয়ে অরিত্রিকার কোনো মাথা ব্যথা নেই। রাজনীতি করতে হলে কত কী করতে হয়। অরিত্রিকা ফোন স্ক্রল করতে করতে একটা ছবিতে তার দৃষ্টি আটকে গেল। ছবিটির মালিককে সুদর্শন লাগছে। সুঠাম দেহী শরীরে কালো শার্ট যেন সৌন্দর্যের মাত্রা বাড়িয়ে দিয়েছে। শ্যাম পুরুষকেও যে কালো শার্টে অতিরিক্ত মাত্রা সুদর্শন লাগে তা হয়তো সারানকে না দেখলে বিশ্বাস করতো না। ছবিটি পোস্ট করা হয়েছে 3 ঘন্টা আগে, তাই এত লাইক কমেন্ট। সে আগ্রহী হয়ে কমেন্ট বক্স দেখতে লাগলো কে কী কমেন্ট করেছে। কমেন্টগুলোর অর্ধেকের বেশি মেয়ে মানুষের পুতু পুতু মার্কা কমেন্ট। শাহরানের ফ্রেন্ড লিস্টে মেয়ে খুব কম সংখ্যক রয়েছে। তারা শাহরানের ফ্রেন্ড সার্কেলের সাথে যুক্ত। শাহরানের প্রোফাইল লক না থাকায় সব মেয়ে মানুষ সামনে পড়েছে কমেন্টে। এসব দেখে অরিত্রিকা বিরক্ত হলো। অন্তকোণে কোথাও রাগ লাগলো। মেয়ে মানুষ ভদ্র নম্র হবে, কিন্তু এখানে পুরোই উল্টো। এসব আর দেখার ইচ্ছে হলো না অরিত্রিকার। সে ফোন রেখে দিল। ঘড়ির টিকটিক আওয়াজ হচ্ছে। সেই শব্দ নিস্তব্ধতা যেন অধিক জোরে শোনা যাচ্ছে। সে অন্ধকারাচ্ছন্ন রুমের দিকে তাকিয়ে আছে, অপেক্ষা করছে নিদ্রারত। শাহরান সোফায় বসে আশা সাহেবের সাথে ব্যবসা নিয়ে আলোচনা করছে। শাহরান তার বাবার কথা শুনে বোঝার চেষ্টা করছে। সাদাত ঘুমো ঘুমো চোখে শাহরানের পাশে বসলো। তার এখনও ঘুম পরিপূর্ণ হয়নি। কাল প্রায় 1টার সময় ঘুমিয়েছে, আর এখন সকাল 9টা বাজে। তবুও ঘুমের রেশ যেন কাটছেই না। তানিয়া বেগম ছোট ছেলেকে ডেকে তুলেছেন। আশা সাহেব কথা থামে সাদাতকে বললেন, বাবা, তোমার তো এখনও ঘুম কাটেনি, যাও আবারও ঘুমিয়ে পড়ো। সাদাত বুঝলো তার বাবা ঘুমের জন্য ব্যগ্র করছেন তাকে। সে কথা গায়ে মাখল না, উল্টো হেসে বলল, আজ ঘুমাতে ভালো লাগছিল না, তাই আগেই উঠে পড়েছি। কাল থেকে ভাবছি 12টা পর্যন্ত ঘুমাবো। আশা সাহেব বুঝলেন ছেলেটা বড্ড বদমাইশ হয়েছে। তিনি আর এসব নিয়ে কিছু বললেন না। শাহরান সাদাতের দিকে তাকিয়ে বলল, রাতে কি করেছিস বাবাকে বলবো? সাদাত ভাইয়ের কথা শুনে ঢোক গিলে আমতা আমতা করে বলল, আরে রাতে তো আমি ঘুমিয়েছিলাম, তুমি কিসের কথা বলছো? শাহরান ভ্রুকুচকে বলল, বুঝতে পারছিস না? না তো। সাথে বেগম রান্নাঘরের সামনে সকল আইসক্রিম পড়ে থাকতে দেখেছেন। পুরো মেঝে আইসক্রিম গলা পানিতে ছেয়েছিল। তিনি ড্রয়িং রুমে এসে সাদাতকে জিজ্ঞেস করলেন, সাদাত, তুই কোনো বিড়ালকে দেখেছিস আমাদের বাড়ির আশেপাশে ঘুরতে? সাদাত বলল, না তো। কেন, কি কিছু হয়েছে? সাথী বেগম মুখ গম্ভীর করে বললেন, আর বলিস না, রাতে মনে হয় কোনো বিড়াল এসেছিল বুঝলি। এক বাটি আইসক্রিম ফেলে দিয়েছে মেঝেতে, কিন্তু বিড়ালটাকে তো খুঁজে পেলাম না। বিড়াল আসলো কোথা থেকে? কোনো দিন তো বাড়ির আশেপাশেও দেখলাম না। শাহরান এতক্ষণে বুঝলো বিড়াল খোঁজার কারণটা। ভাবতে এসে মৃদু হাসলো। অরিত্রিকা সাথী বেগমের চিন্তিত মুখ দেখে এগিয়ে এসে বলল, মা, কিছু হয়েছে? সাদাত তখনই বলে উঠল, চাচি বিড়াল খুঁজছে। অরিত্রিকা না বুঝে বলল, বিড়াল কি করেছে? সাথী বেগম বলল, আইসক্রিম ফেলে দিয়েছে। অরিত্রিকা বুঝলো আসল গন্ডগোল কোথায়। কি করে বলবে বিড়াল খুঁজে লাভ নেই, ওটা আমি করেছি? শাহরান অরিত্রিকার দিকে তাকে হাসি রেখা টেনে সাথী বেগমকে বলল, চাচি, আমি রাতে বিড়াল দেখেছি। বিড়ালটি খাবার চুরি করতে এসেছিল। আইসক্রিম খাবে এমন সময় আমি দেখে ফেলি। আমায় দেখে বিড়ালটি ভয় পেয়ে যায়। তারপর আর কি, বিড়াল আইসক্রিম ফেলে দিয়ে দৌড় দিল। তুমি বিশ্বাস করবে না, বিড়ালটা কিন্তু অনেক বড় ছিল। শাহরানের কথা শুনে অরিত্রিকা আশ্চর্য হলো। এক নিমিষে কি করে মিথ্যা বলে দিল, আর শেষে কিনা তাকে বিড়াল বানিয়ে দিল। অসহ্য। সাথী বেগম একটু রাগ দেখিয়ে বলেন, কি সাহসী বজ্জাত বিড়ালের, সুযোগ পেয়ে বাড়িতে ঢুকে পড়েছে। মায়ের মুখে নিজের নামে এসব শুনে সে কটমট দৃষ্টিতে শাহরানের দিকে তাকালো। মা, তুমি কি অবশ হয়ে গেছো? বিড়ালের কি হাত আছে? বিড়াল কিভাবে ফ্রিজ থেকে আইসক্রিম বের করবে? অরিত্রিকা বিরক্তি প্রকাশ করে বলল। সাথী বেগমের এবার হুঁশ ফিরল মেয়ের কথায়। এটা তো ভেবে দেখেননি তিনি। এতক্ষণ অযথা বিড়াল খুঁজছিলেন। সাথী বেগম বোকামি বুঝতে পেরে বললেন, আসলে তো এটা ভেবে দেখিনি। অরিত্রিকা একবার শাহরানের দিকে তাকিয়ে সাথী বেগমকে বললেন, তোমায় যে যা বলবে তাই বিশ্বাস করবে? আশাদ সাহেব বললেন, যা হয়েছে তা নিয়ে ভেবে কাজ নেই। আমাদের মধ্যে হয়তো কারো থেকে ঘটনাটা ঘটেছে। সাথী বেগম নিজের বোকামতে নিজেই লজ্জা পেয়েছেন, তাই তারা দিয়ে বললেন, এসব ভেবে আর কাজ নেই। আমার অনেক কাজ বাকি আছে, আমি গেলাম। সাথী বেগম চলে যেতেই অরিত্রিকা শাহরানের দিকে গিলে খাওয়া দৃষ্টিতে তাকালো। সব সময় সুযোগ বুঝে তাকে অপমান করে। শাহরান তার বাবার সাথে কথা বলায় ব্যস্ত থাকায় খেয়াল করেনি। সাদাত শাহরানের দিকে অরিত্রিকাকে তাকিয়ে থাকতে দেখে বলল, এমন পিশাচিনীর মতো তাকিয়ে আছিস কেন ভাইয়ের দিকে? সাদাতের কথা শুনে শাহরান কথা থামিয়ে দিয়ে অরিত্রিকার দিকে নিবিড় দৃষ্টি ফেলল। আশা সাহেবও তখন অরিত্রিকার দিকে তাকালেন। অরিত্রিকা দৃষ্টি নিচু করলো, মুখশ্রী থমথমে। এই সাদাতটা বড্ড অসভ্য, এভাবে সকলের সম্মুখে বলার কোনো মানে হয়? আশা সাহেব চোখে থাকা চশমা ঠেলে বলল, কিছু বলবে আম্মা? অরিত্রিকা এমন আদরে ডাক শুনে থমথমে ভাব কাটিয়ে হেসে ফেলল।
আশা সাহেব অরিত্রিকাকে নিজের সন্তানের ন্যায় ভালোবাসেন। সাদাত সারানের জন্য কোনো কিছু কিনলে অরিত্রিকার জন্যও বরাদ্দ থাকে। ছোট থেকেই বড় বাবা আর বড় মার আদর পেয়ে বড় হয়েছে। অরিত্রিকা আশা সাহেবকে হেসেই বলল, তেমন কিছু না বড় বাবা। আশা সাহেব বললেন, ও আচ্ছা, তোমার গ্যাংয়ের আরও দুজন সদস্য কই? সকাল থেকে তো তাদের কোনো দেখা পেলাম না। অরিত্রিকা বলল, ওরা তো ছাদে, আমিও ছাদে ছিলাম, সাদাতকে ডাকতে এসেছিলাম। আশা সাহেব বললেন, ওদের ডেকে নিয়ে এসো, সকালের খাবার খাবো সকলে একসাথে বসে। ঠিক আছে। অরিত্রিকা আশা সাহেবের সাথে কথা বলে ছাদে ইফা আর ইশটাকে ডাকতে গেল। আশা সাহেব ফারহানের উদ্দেশ্যে বললেন, রাজনীতির পাশাপাশি আমাদের অফিসের কাজকর্মে একটু মনোযোগী হও। সারহান আশা সাহেবের কথা শুনে বলল, ইলেকশন হয়ে যাক, তারপর থেকে অফিসেও সময় দেব। ঠিক আছে, তাহলে ওই কথাই রইল। আমি বাগান থেকে একটু হেঁটে আসি। ওকে। আশা সাহেব বাগানে হাঁটতে চলে গেলেন। প্রতিদিন ভোরে হাঁটাহাঁটি করলেও আজ ভোরে হাঁটাহাঁটি করা হয়নি। সারহান নিজের ফোন বের করে আবিরকে টেক্সট পাঠালো, এমপি মহোদয়ের সাথে মিটিং আছে 11টায়। আবিরের রিপ্লাই আসো, তখনই পৌঁছে যাব। সারহান ফেসবুক ওপেন করলো। ফোন স্ক্রল করতে করতে একটা পোস্ট তার চোখে পড়ল, যেখানে নয়ন তালুকদার ভদ্রবেশী নেতার ন্যায় মানুষকে খাবার, কর্মসংস্থান, বাড়ি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ভাষণ দিচ্ছেন। আম জনতার ভিড় জমিয়েছে ভাষণ শোনার জন্য। তাহলে নয়ন তালুকদার সাধারণ মানুষের ইমোশনাল ব্ল্যাকমেল করছে? ভাবতে সারানের ওষ্ঠ জুড়ে তাচ্ছিলের হাসি ফুটে উঠল। মানুষ কতটা নিকৃষ্ট হলে সাধারণ মানুষকে এভাবে মিথ্যা প্ররোচনার ফেলে? গরিব দুঃখীদের ভরসা দিয়ে ভোট আদায়ের চেষ্টা চালাচ্ছে। মানবতার ফিরিওয়ালা সেজেছে অল্প দিনের জন্য। নিজের কার্যসিদ্ধ হয়ে গেলে সাধারণ মানুষকে ভুলে যাবে। নয়ন তালুকদার একজন মুখোশধারী মানুষ। শুধু কাছের কিছু সংখ্যক মানুষ জানে নয়ন তালুকদারের আসল চেহারা। সাদাত সাহারানের ফোন থেকে ভেসে আসা নয়ন তালুকদারের ভাষণ শুনে সাহারানকে বলল, ভাই, এটা তোমাদের দলের বিরুদ্ধে লড়বে সেই প্রতিদ্বন্দ্বী প্রার্থী না? সারান ফোন স্ক্রিনে চোখ রেখে বলল, এটাই সে নয়ন তালুকদারের মামা। সাদাত উকি দিয়ে ফোনে নয়ন তালুকদারকে দেখে বলল, এই মোটকো নয়ন তো খুব খারাপ। তালুকদার ভাগ্নের সাহস আছে বলতে হবে, না হলে কেউ শত্রুর বাড়িতে বিয়ে করতে চায়? আমার তো ওই নিষাদকে একদম পছন্দ ছিল না, চাচার জন্য কিছু বলতে পারিনি। শাহরান ফোন স্কুল করা বন্ধ করে ফোন পকেটে রেখে দিল। তারপর সাদাতকে উল্টো প্রশ্ন করলো, ভার্সিটির ক্লাস কেন মিস দিচ্ছিস? কিছুদিন পর ইনকোর্স তোর, পড়াশোনা বাদ দিয়ে দে। এমনিও পড়াশোনার প্রতি মন কোথায়? সব মন তো গার্লফ্রেন্ডদের কাছে পড়ে থাকে। গার্লফ্রেন্ডদের কথা শুনে সাদাত কেসে উঠল। শাহরানের কাছে কোনো কথাই গোপন থাকে না, কিভাবে যেন সে জেনে যায়। সাদাতের মনে হয় তার পেছনে গুপ্তচর লাগিয়ে রাখা হয়েছে। সে সারাদিন যা করে সব এসে তার ভাইকে বলে দেয়। সাদাত ধরা পড়া চোরের ন্যায় বলল, এসব কি বলছো তুমি? আমার তো কোনো গার্লফ্রেন্ড নেই। ছোট ভাইয়ের মনোভাব বুঝে সারান ঠোঁট বাঁকিয়ে হাসলো, হেসেই বলল, আমার থেকে লুকিয়ে লাভ নেই ব্রো, এসব ছেড়ে পড়াশোনা কর। এমনিও ওদের সাথে বিয়ে হবে না, এগুলো শুধুই টাইম পাস ছাড়া কিছুই না। আমার মনে হয় তুই অন্যের বউকে পাহারা দিচ্ছিস বিনা স্যালারিতে। কাজটা মন্দ নয়, ক্যারি অন। এটা করতে চাইলে করতে পারিস, পরে কোনো সমস্যা হলে আমাকে বলতে আসবি না। সাদাত সারানের কথা শুনে আর কিছু বলল না। সারানের করা অপমান শুনেও শুনল না। তার ভাই থাকতে আর কোনো শত্রু দরকার পড়বে না। তার মানে এবারে গার্লফ্রেন্ডও গেল? এর আগেও 2টা গার্লফ্রেন্ড ভেঙেছে, নিশ্চয়ই তার ভাইয়ের কারসাজি। এবারেরটাও গেল। ভাবতেই মন খারাপ হলো সাদাতের। মিতা বেগম শাহরান আর সাদাতকে সোফায় বসে থাকতে দেখে এগিয়ে আসলেন তাদের দিকে। শাহরানের সাথে এসে পর্যন্ত তেমন দেখা হয়নি। আফ্রিদিও তার মায়ের আগে এসে সোফায় বসে পড়ল। মিতা বেগমও ছেলের পাশে বসে পড়লেন। শাহরান মিতা বেগমকে দেখে ভদ্রতা সূচকভাবে বললেন, আসসালামু আলাইকুম আন্টি। মিতা বেগম বললেন, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তোমার সাথে তো দেখাই হয় না, রাজনীতি নিয়ে খুব ব্যস্ত সময় পার করছো বোঝা যাচ্ছে। সামনে ইলেকশন, এসব নিয়ে একটু বিজি আছি। আঙ্কেল আসলেন না কেন? আর বলো না, তোমার আঙ্কেল ব্যবসা নিয়ে অনেক ব্যস্ত, তাই আমাদের সাথে আসতে পারেনি। শারান আর কি কথা বলবে বুঝে উঠতে পারল না। সে ছোট্ট করে বলল, সাদাত আর আফ্রিদি দুজন নীরব দর্শকে শারান আর মিতা বেগমের কথা শুনছে। মিতা বেগমের শারানের সাথে কথা বলে মনে হলো ছেলেটা গম্ভীর হলেও ভদ্র, আচার আচরণ সুন্দর, সাবলীল আছে। ইফা নিচে এসে তার মাকে শারানের সাথে কথা বলতে দেখে এগিয়ে এসে মায়ের পাশে দাঁড়ালো। অরিত্রিকা তিশার সাথে ফোনে কথা বলতে বলতে সিঁড়ি দিয়ে নামছে। ইষ্টা অরিত্রিকার পিছু পিছু আসছে। মিতা বেগম শারহানকে বললেন, রাজনীতির পেছনে একটু কম ছুটে বিয়ে শাদী করে নাও, সংসারটাও তো করতে হবে, বয়স তো কম হলো না। অরিত্রিকা তার মামের কথা শুনে ফোনে কথা বলা বন্ধ করে দিল। সে কল কেটে খানিকটা এগিয়ে আসলো। ইষ্টা অরিত্রিকার পিছিয়ে গিয়ে দাঁড়ালো। ইফাতে উৎফুল্ল হয়ে বসে আছে শাহরানের উত্তর শোনার জন্য। শাহরান সোফায় শরীর এলিয়ে পায়ের উপর পা তুলে বসল। তার মুখশ্রী গম্ভীর। শাহরান গাম্ভীর্যতা বজায় রেখে বলল, রাজনীতিতে নিজের স্থান গড়ছি। বিয়ে নিয়ে এখনও ভাবিনি, তবে ইলেকশনের পরে বিয়ে নিয়ে ভেবে দেখব।
মিতা বেগম সারানের উত্তর শুনে বললেন, কোনো মেয়ে পছন্দ করেছো? না মানে এখনকার ছেলে মেয়েরা তো নিজেদের পছন্দে বিয়ে করে। সারানের এসব ব্যক্তিগত কথা বলার ইচ্ছে নেই। এসব নিয়ে সে কাউকে কিছু বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। তবুও ভদ্রতার খাতিরে বসে আছে। সামনে থেকে চলে যাওয়াটা বেমানান দেখায়। উত্তরটা ইচ্ছা না থাকা সত্ত্বেও দিতে হবে। সে কণ্ঠস্বর স্বাভাবিক রেখেই বলল, তেমন কেউ নেই। মিতা বেগম খুশি হয়ে বললেন, বাহ, খুব ভালো তো। এখনকার দিনে এমন ছেলে পাওয়া দুষ্কর। ইফাত সারানের বলা না সূচক উত্তর শুনে ভীষণ খুশি হয়েছে। তবে একটু সন্দেহ হচ্ছে, আসলে কি কেউ নেই? অরিত্রিকা প্রতিক্রিয়াহীনভাবে দাঁড়িয়ে আছে। সে জানতো সারান এমন উত্তরই দিবে। আফ্রিদি মায়ের কথা শুনে হাই হুতাশ করে বলল, মা, তুমি কি আমায় দেখতে পাচ্ছ না? আমারও তো বিয়ের বয়স হয়েছে। আর কতকাল সিঙ্গেল হয়ে ঘুরবো? বিয়েটা দিয়ে দাও, তোমার ছেলের বউ আনি। মিতা বেগম মেয়েকে রাগ দেখিয়ে ছেলের কাঁধে চাপড় দিয়ে বলেন, কোনো ছেলেকে দেখেছিস বিয়ের জন্য লাফায়? কানাডায় গিয়ে নির্লজ্জ হয়েছিস দেখছি। ছোট বড় না মেনে বিয়ের কথা বলে দিলি। আমি তো সত্যি বললাম বিয়েটা দিয়ে দাও। অসভ্য ছেলে একটা। অরিত্রিকা, সাদাত, ইফা, ইস্টা আফ্রিদির কথা শুনে হেসে উঠল। শারহানের মুখে কোনো হাসি নেই। সে মিতা বেগমকে বলল, আন্টি, আমার জরুরি কাজ আছে, উঠতে হবে। মিতা বেগম শারহানকে বলল, ঠিক আছে বাবা, যাও। শারহান নিজের হাতে থাকা ঘড়িতে টাইম দেখে নিল। বেশি সময় নেই, এখনই যেতে হবে। সে সোফা থেকে উঠে সদর দরজা দিয়ে গ্যারেজের দিকে গেল। চৌধুরী বাড়িতে ছোটোখাটো যেন ঈদ লেগেছে। অরিনের মামি এসেছে জেনে তাড়াহুড়ো করে ব্যাগ গুছিয়ে বাপের বাড়িতে চলে এসেছে। অরিনের হাজব্যান্ড অফিসে যাওয়ার আগে চৌধুরী বাড়িতে রেখে গেছে। পরন্ত বিকেলে সবাই ছাদে আড্ডার আসর বসিয়েছে। এখানে সবাই উপস্থিত থাকলে অনুপস্থিত আরশাদ সাহেব, আজমল সাহেব, আফ্রিদি আর শারহান। বিবাহিত নারীরা সংসারের বিভিন্ন কথা নিয়ে মজে আছে। তাদের থেকে কিছুটা দূরত্বে রেখে অরিত্রিকা, সাদাত, ইশরা আর ইফা বসে আছে। তাদের গল্পের টপিক আলাদা। অরিত্রিকা কাল রাতের আইসক্রিমের কাহিনী সবাইকে বলেছে, তবে খোলাখুলি সব কিছু বলেনি। সে যে কেন অসুস্থ হয়ে পড়েছিল এটাও চেপে গেছে। সব কথা না বলা শ্রেয়। ইশরা, সাদাত জানলে উঠতে বসতে রাগাবে। সবাই নিজেদের কথা বলার মধ্যে মশগুল থাকলো। ইফা চুপচাপ বসে কিছু একটা ভাবছে। সাদাত ইশরা আর অরিত্রিকাকে বলল, ভার্সিটির অ্যাডমিশন তো এক সপ্তাহ পর থেকে শুরু হয়ে যাবে। পড়াশোনা শুরু কর, না হলে দেখা যাবে চাচা তোদের দুটোকে একসাথে বাড়ি ছাড়া করবে। ইশরা চমকে উঠে বলল, কি বলিস? আমি তো তোদের বাড়িতে এসে ঘুরে ফিরে বেড়াচ্ছি, সামনে অ্যাডমিশন ভুলেই গেছি। আমি কাল বাড়ি যাব তাহলে। অরিত্রিকা বিতৃষ্ণা নিয়ে বলল, আর ভালো লাগে না। আবার অ্যাডমিশন, আবার পড়াশোনা, গাদা গাদা বই পড়তে হবে। সাদাত অরিত্রিকার কথা শুনে বলল, এবার চান্স পেতেই হবে, না হলে চাচাকে তো চিনিস, যে রাগ। রে, এবার চান্স পেতেই হবে যে কোনো ভার্সিটিতে। তবে এই শহর ছেড়ে যেতে ইচ্ছে হয় না। রাজশাহীতে চান্স পেলে খুব ভালো হতো। ভালো করে পড়, তাহলে রাজশাহী ভার্সিটিতে চান্স পেয়ে যাবে। আমাদের রেকর্ড হয়ে থাকবে চৌধুরী বাড়ির সকল ছেলেমেয়ে রাজশাহী ভার্সিটির স্টুডেন্ট ছিল। আসলেই তানিয়া বেগম আর মিতা বেগমের দুজনের কথা চলছে। অরিত্রিকা সেদিকে মনোযোগী হবে না, স্থির করে মনোযোগী হলো। কারণ শারহানের বিয়ে নিয়ে আবারও কথা তুলেছে মিতা বেগম। অরিত্রিকা মনে মনে খুব বিরক্ত হলো। শারহান ভাইয়ের বিয়ে নিয়ে এত লাফালাফি কেন করছে সে বুঝে উঠতে পারছে না। তার উপর সকলে সায় জানাচ্ছে। ইশরা বসে থেকে সব কিছু শুনতে পাচ্ছে। সে অরিত্রিকাকে ধীরে বলল, বোন, এটা তোর মামি নাকি কোনো ঘটক? শারান ভাইয়ের বিয়ের পেছনে লাগছে। এমন ভাব করতেছে মনে হচ্ছে যে মেয়ে পাবে তার সাথে শারান ভাইয়ের বিয়ে দিয়ে দিবে। আমার ভয় করতেছে রে, কখন যেন আমার আর তোর বিয়েটাও দিয়ে দেয়। সাবধানে থাকিস বোন। অরিত্রিকার বিরক্তির মাত্রা বাড়ল। সে ইশরার কথার কোনো উত্তর দিল না। ভাবি, আপনার মেয়েটা মাশাআল্লাহ অনেক সুন্দরী, ভদ্র, নম্র। প্রথম দিনে দেখেই ভালো লেগেছিল। আপনি কিছু না মনে করলে একটা কথা বলতে চাই। তানিয়া বেগমের সংকোচজনিত কণ্ঠস্বর অরিত্রিকা সহ বাকি তিনজনের কানে পৌঁছালো। মুহূর্তে এই কান সজাগ হলো তাদের। তানিয়া বেগম কি বলতে চাইছেন তা জানার জন্য তানিয়া বেগমের দিকে তাকালো সকলে। মিতা বেগম তানিয়া বেগমের কথা শুনে বললেন, আরে বলুন, আমরা নিজেরাই তো, কিছু মনে করব না। তানিয়া বেগম সংকোচ ভুলে গেলেন। তিনি বলে উঠলেন, আমি আপনার মেয়ে ইফাকে শারানের বউ করে এই বাড়িতে নিয়ে আসতে চাই। তানিয়া বেগমের এ বাক্য যেন বজ্রের ন্যায় মনে হলো অরিত্রিকার। বক্ষস্থল ধক করে উঠল তৎক্ষণাৎ। সে এক মুহূর্তের জন্য যেন স্তব্ধ হয়ে গেল। স্নাত সন্ধ্যা, মেঘাচ্ছন্ন আকাশ, দমকা হাওয়ায় শহুরে পরিবেশ আজ মনোমুগ্ধকর হয়ে উঠেছে। প্রকৃতি সেজেছে নতুন সাজে। ভ্যাপসা পড়া গরম থেকে জনজীবনে কিছুটা স্বস্তি ফিরেছে। ঝমঝমে বৃষ্টি নেমেছে ধরণীতে অনেক আগেই। শহরে মানুষগুলো ব্যস্ততা কমিয়ে বাড়ির দিকে ছুটছে। আকাশে মাঝে মাঝে বজ্রপাতের আওয়াজ আর বজ্র রশ্মির দেখা মিলছে। চারদিকে মন মাতানো পরিবেশ থাকলেও একজনের মনে আজ মেঘ জমেছে। মন খারাপ আজ প্রিয় সঙ্গী হয়েছে তার। অরিত্রিকা উদাস মনে ছাদের রেলিং ঘেঁষে ও দূরে দৃশ্যমান দমকা হাওয়ায় নাচনরত গাছপালার দিকে অপলক তাকিয়ে আছে।
বৃষ্টির পানিতে ভিজে যাচ্ছে সে, তবুও যেন সেদিকে খেয়াল নেই। প্রতিনিয়ত তার কানে যেন একই কথা বেজে যাচ্ছে, শারহানের বিয়ে ইফা আপুর সাথে। ভাবতে চক্ষুদায় হতে উপচে পড়ছে অশ্রু। বৃষ্টির পানি আর অশ্রু মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। বক্ষে যেন চিন চিন করে ব্যথা অনুভূত হচ্ছে। শ্বাস আটকে আসছে কেন যেন, দিশেহারা লাগছে। এমনটা কেন হচ্ছে তার? আগে তো কখনো এমন কিছু অনুভূতি হয়নি, তবে আজ কেন হচ্ছে? শারহান ভাইয়ের যেখানে বিয়ে হোক, যার সাথে বিয়ে হোক, তার কিছু যায় আসে না, কিন্তু মন কেন মানতে চাইছে না? অনুভূতিরাও তার সাথে যেন ছলনা করছে। এতটা অসহায়, হতাশ, কষ্টতে সে কখনো পড়েনি। এই প্রথম যেন কোনো সমুদ্রের অতলে দিশা হারিয়ে তলিয়ে যাচ্ছে। শারহানকে তো কখনো আগে অন্য কোনো নজরে দেখেনি। শারহান তার থেকে অনেকটা বড় হওয়ায় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠেনি। অরিত্রিকা শারহানকে সম্মান করলেও শত্রুর নজরে দেখে, কারণটা শারহান প্রায়ই তাকে অপমান করে। তবে কিছুদিন যাবৎ নিজের মাঝে পরিবর্তন লক্ষ্য করছে সে। কিছুটা হলো শারহানের প্রতি তার ভালো লাগা কাজ করে এখন। তবে সে প্রকাশ করেনি, মনের গহনে চেপে রেখেছে। সে চায়নি মনের এই অব্যক্ত প্রণয়ের সুখের কথা কেউ জানুক। সে জানে শারহান তাকে কখনো অন্য চোখে দেখে না। শারহান তো তার দিক থেকে পারিবারিকভাবে সম্পর্ক মেনে চলেছে। এই কারণে তার সুপ্ত অনুভূতিকে দমিয়ে রেখেছে, ভালো লাগা পর্যন্ত সীমাবদ্ধ রেখেছে। ঝড়ো হাওয়াতে চারিদিক উত্তাল। অরিত্রিকার শরীর ঠান্ডা হয়ে আসছে, শরীরে কাঁপুনি শুরু হয়ে গেছে। হিম শীতল বাতাস যেন ছুঁয়ে যাচ্ছে অরিত্রিকার শরীর। বৃষ্টিতে ভেজার কারণে চক্ষুদা লাল বর্ণ ধারণ করেছে, পা দুটো নিশ্চল হয়ে গেছে। ধীরে ধীরে রাতের আধা নামছে ধরণীতে, প্রকৃতিতে আধারে গ্রাস করছে। অরিত্রিকার শরীর কেমন টলছে, মাথা ঘুরে চোখ অন্ধকার হয়ে আসছে। সে রেলিংয়ের কাছ হতে পিছিয়ে আসতে নিলেই পড়ে যেতে লাগলো। তখনই কেউ একজন অরিত্রিকার হাত ধরে টান দিল। অরিত্রিকার শরীরের ব্যালেন্স সামলাতে না পেরে সে ব্যক্তিটির শক্তপোক্ত পুরুষালী বক্ষে আশ্রে পড়ল। দুহাত দ্বারা ব্যক্তিটির শার্ট খামচে ধুলো নিজেকে বাঁচাতে। অরিত্রিকার মাথা ঝিমঝিম করছে, চোখে অন্ধকার দেখছে সে। কিছুটা শান্ত হয়ে চুপ করে থাকলো সে বক্ষে। ঘ্রাণেন্দ্রিয় পরিচিত পারফিউমের গন্ধ পেতে অরিত্রিকা বিচলিত হলো। এই ঘ্রাণ যেন তার শরীরের রন্ধ্রে রন্ধ্রে প্রবাহিত হতে লাগলো। সে বক্ষ হতে মাথা উঁচিয়ে চকিত নয়নে তাকালো ব্যক্তিটির পানে। বৃষ্টির ফোঁটাগুলো শ্যাম মানবটির মুখ ছুঁয়ে যাচ্ছে, চুলগুলো লেপ্টে আছে কপালে। অগ্নিঝরা চাহনি যেন ছোট্ট সত্তা নাড়িয়ে দিল। চুলের পানি চুয়ে চুয়ে অরিত্রিকার মুখে পড়ছে। অরিত্রিকার ব্যক্তিটিকে স্নিগ্ধ পুরুষ মনে হচ্ছে। বাজের হালকা আলোয় কিছুটা মুখের অবয়ব বুঝতে পারছে সে। পৃথিবীর সব থেকে সুন্দর পুরুষ মনে হতে লাগলো। সে দুর্বল চোখে অপলক তাকিয়ে রইল। আর ইউ ইডিয়েট, উৎভ্রান্তের মতো বৃষ্টিতে ভিজছিস কেন? তখনই ভেসে এলো ব্যক্তিটির মুখ হতে বজ্র কণ্ঠের বাণীটি। অরিত্রিকা ভালো লাগা ভুলে ভয় সিটিয়ে গেল যেন। তৎক্ষণাৎ চোখ বন্ধ করে নিল। শারহানের মুখশ্রী কঠিন, চোখে যেন আগুন ঝরছে। চোয়াল শক্ত করে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে অরিত্রিকার দিকে। মুষ্টিবদ্ধ করে রেখেছে হাত, রাগে ফুঁসছে সে। তখনই বজ্রপাত হলো। অরিত্রিকা আরও ভয় পেয়ে গেল। শারহান এখনও অরিত্রিকার হাত ধরে আছে। অরিত্রিকার শরীর ঠান্ডা বরফ হয়ে গেছে। এতে যেন শারহানের রাগের মাত্রা বাড়ল। নিশ্চয়ই সন্ধ্যা হতে উদ্ভ্রান্তের ন্যায় ভিজে চলেছে। এতটা নির্বোধ কেন এই মেয়ে? এসব ভেবে আর মেজাজ হারাতে চাইল না সে। ধৈর্য নিয়ে রাগ সংবরণ করতে লাগলো। শারহান দাঁতে দাঁত চেপে বলল, নিচে চল। অলিত্রিকা শারহানের হাত ছাড়িয়ে দূরে সরে দাঁড়ালো। ভয় আর শারহানের দিকে তাকালো না। শারহান ভ্রুকুচকে তাকালো অলিত্রিকার দিকে। তাকালেও পরে তৎক্ষণাৎ চোখ ফিরিয়ে অন্যদিকে তাকালো। অরিত্রিকার শরীর অবশ হয়ে যাচ্ছে, মাথা ঘুরছে, চোখ ঘোলাটে হয়ে গেছে। সে অবস্থায় পা বাড়ালো নিজের রুমে যাওয়ার জন্য। দু কদম যেতেই মাথা ঘুরে গেল তার। শরীর নেতিয়ে পড়ে যাওয়ার আগেই শারহান ধরে ফেলল। অরিত্রিকা শারহানের হাতে শরীরের ভার ছেড়ে দিল। ধীরে ধীরে চোখ বন্ধ হয়ে এলো তার। অরিত্রিকা ঘোলাটে চোখে শারহানের অন্ধকারে আবছা গম্ভীর মুখ দেখল। অরিত্রিকাকে হঠাৎ মাথা ঘুরে পড়ে যেতে দেখে সকল রাগ নিমিষেই পানি হয়ে গেল। স্তম্ভিত হয়ে তাকালো অরিত্রিকার দিকে। হালকা করে গাল চাপড়ে অরিত্রিকাকে উঠানোর চেষ্টা করলো সে, কিন্তু অরিত্রিকা উঠল না, চোখ বন্ধ করে আছে। শারহান উপায় না পেয়ে অরিত্রিকাকে কোলে তুলে নিল। সে লক্ষ্য করলো অরিত্রিকার মুখ ফ্যাকাশে হয়ে গেছে, শরীরও হিম হয়ে গেছে। সে দ্রুত অরিত্রিকাকে কোলে নিয়ে ছাদ থেকে নেমে গেল। অরিত্রিকা নিস্তেজ শরীরে কম্বল মুড়িয়ে বিছানায় ঘুমিয়ে আছে। বৃষ্টিতে ভিজেই জ্বরের কবলে পড়েছে, চোখ মুখ শুকিয়ে মলিন হয়ে গেছে। সাথী বেগম মেয়ের কপালে জলপট্টি দিচ্ছেন চিন্তিত হয়ে। এত বড় মেয়ে হয়েও তবুও হুঁশ বুদ্ধি হয়নি। তানিয়া বেগম অরিত্রিকার জন্য স্যুপ বানাতে গেছেন। ইফা মন খারাপ করে অরিত্রিকার পাশে বসে আছে। সে তো অরিত্রিকাকে ছাদ থেকে আসার জন্য ডেকেছিল, কিন্তু আসেনি। এখন বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধিয়েছে। শারহান একদিনে তাকিয়ে আছে অরিত্রিকার দিকে। তার নজর তীক্ষ্ণ। সে ভেজা কাপড় চেঞ্জ করে এসেছে। অরিত্রিকা অসুস্থ হওয়াতে তার খারাপ লাগার পাশাপাশি রাগও লাগছে। সে যদি সন্ধ্যার সময় এসে ইশরাকে অরিত্রিকার কথা না জিজ্ঞেস করতো, তাহলে নিশ্চয় ছাদেই জ্ঞান হারিয়ে পড়ে থাকতো। সাথী বেগম শারহানকে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, দাঁড়িয়ে আছো কেন? বসো চেয়ার টেনে।
সারান সাথী বেগমের কথা শান্ত কণ্ঠে প্রত্যুত্তর করলো, সমস্যা নেই, দাঁড়িয়েই কমফোর্টেবল ফিল করছি। সাথী বেগম আর কিছু বললেন না। সারান কিও চুপ থেকে বলল, ডাক্তারকে কল করেছিলাম, এসে পড়বে। এতক্ষণ তো সময় লাগে না আসতে। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ঝড়ো বাতাসও বইছে, এই কারণেই হয়তো আসতে দেরি হচ্ছে। হতে পারে। তোমার চাচাকে কল দিয়েছিলে? দিয়েছিলাম, বৃষ্টিতে আটকে পড়েছে, এসে যাবে, টেনশন করতে নিষেধ করেছে। এই আবহাওয়ায় অরিন, ভাবি, ইফা, সাদাত আর আফ্রিদি বাইরে গিয়েছে, ওদের যে কী অবস্থা। সাদাত কল দিয়েছিল, আসতে লেট হবে। সাথী বেগম ইফাকে বলল, ইফা আমি একটু নিচে থেকে আসছি, তুই অরিত্রিকাকে জলপট্টি দিতে থাক। ইফা বলল, ঠিক আছে মামি। সাথী বেগম রুম থেকে প্রস্থান করতে সারহান চেয়ার টেনে বিছানার পাশে বসলো। ইষ্টা অরিত্রিকার মাথা জলপট্টি দিতে ব্যস্ত। সারহান দুশ্চিন্তাগ্রস্ত হয়ে ইষ্টাকে জিজ্ঞেস করলো, জ্বর কি খুব বেশি? ইষ্টা সারহানকে বলল, জি ভাইয়া। সারহান ইষ্টাকে কৌতূহলবশত জিজ্ঞেস করলো, অরিত্রিকার কি কোনো কারণে মন খারাপ ছিল? মন খারাপ হলেই তো বৃষ্টিতে ভিজে অথবা গান গায়। বিকেলে কি কারোর সাথে কোনো ঝামেলা হয়েছিল? ইষ্টা কিছুটা ভেবে বলল, কারোর সাথে ঝামেলা হয়নি। অরিত্রিকার তো মেজাজ ফুরফুরে ছিল, সবাই বিকেলে ছাদে অনেক মজা করেছি, কিন্তু হঠাৎ করে অরিত্রিকার কি হলো বুঝলাম না, কোনো কিছু নিয়ে হয়তো আপসেট হয়ে গেছিল। আমরা নিচে আসার জন্য ডেকেছিলাম, কিন্তু অরিত্রিকা আসেনি। আমাদের সকলকে বলেছিল একটু পরে আসবে। আমরা আর জোর করিনি, বৃষ্টি হচ্ছিল, আমি ভেবেছি হয়তো অরিত্রিকা ছাদ থেকে নেমে এসেছে। সারান মনোযোগ দিয়ে শুনেও কিছু সুরাহা করতে পারল না। অরিত্রিকার মাঝে মাঝে এই মেয়ের কী হয় সারান বুঝে উঠতে পারে না। বৃষ্টিতে ভিজে তারও মাথা ব্যথা করছে, গলাতেও কেমন খুসখুস করছে। সারান ইশরাকে বলল, এক কাপ কফি নিয়ে আসতে পারবি? ইশরা ভাবলো যাবে কি যাবে না। গেলে অরিত্রিকাকে কে দেখবে? আর বড় মানুষের কথা অমান্য করা খারাপ দেখায়, মুখের উপর না বলা যায় না। অন্য কেউ হলে বলতেও যেতে পারবো না, কিন্তু সারহানকে না বলা যাবে না, যদি ধমক দেয়। ইশরাকে গম্ভীর চিন্তায় মগ্ন দেখে বলল, যাবি? ইশরা বলল, যাচ্ছি। ইশরা রুম থেকে বেরিয়ে সারহানের জন্য কফি আনতে গেল। সারহান ট্রাউজারের পকেট হতে ফোন বের করে ডাক্তারকে কল দিল। ফোন বন্ধ বলছে। সারহান এতে প্রচণ্ড বিরক্ত হলো। বিপদের সময় এমনই হয়, কাউকে কলে পাওয়া যায় না। যে ফোন আবারও পকেটে পড়ল। অরিত্রিকা জ্বরের ঘোরে কেঁপে কেঁপে উঠছে, কিছু একটা বিড়বিড় করে জপে চলেছে। অনেকটা ধীরে বলার কারণে সারহানের কান অব্দি পৌঁছেছে না। সারহান মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো শুনতে। অরিত্রিকার হয়তো জ্বর বেড়েছে, সেই কারণে বিলাপ বকছে। সারহান স্বাভাবিকভাবে জ্বর দেখার উদ্দেশ্যে হাত বাড়িয়ে জলপট্টি সরিয়ে অরিত্রিকার কপালে হাত রাখলো। রাখতেই চমকে উঠল সে, এত জ্বর! জ্বরে মনে হচ্ছে ভাব বের হচ্ছে। সারহান বিচলিত ভঙ্গিতে কাপড় ভিজিয়ে অরিত্রিকার কপালে রাখল। বৃষ্টি স্নাত সন্ধ্যা পেরিয়ে সময়টা এখন গভীর রাত। বাইরে ঝোড়ো হাওয়া বইছে। বৈশাখ মাসের সমাপ্তি ঘটলেও ঝড় বৃষ্টি যেন আজ নিজ ইচ্ছে মতো ধরণীতে পদার্পণ করছে। রুমের জানালা খোলা থাকায় শীতল হাওয়ায় জানালার পর্দাগুলো তাল মিলিয়ে নড়ছে। সারহান দুশ্চিন্তাগ্রস্ত হয়ে বসে অরিত্রিকার রুমে। কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট। দৃষ্টি তার অরিত্রিকার দিকে। মেয়েটা জ্বর নিয়েও বেঘোরে ঘুমাচ্ছে। মাঝে মাঝে ঠান্ডা অনুভূত হয়, নড়ে চড়ে উঠছে। সারহান ছোট টেবিলে রাখা পানির বাটিতে কাপড় ভিজিয়ে অরিত্রিকার কপালে সুন্দরভাবে মেলে দিল। এর মাঝে সে ডাক্তারকে অনেকবার কল দিল, বারবার ফোন বন্ধ বলছে। হয়তো নেটওয়ার্ক প্রবলেম, বৃষ্টিতে নিশ্চয়ই আটকে গেছে কোথাও। সারহানের মাথা ব্যথাও বেড়ে চলেছে। সে ধৈর্য নিয়ে সহ্য করছে। ইষ্টাও এখনও কফি নিয়ে আসেনি। সাথী বেগম আর তানিয়া বেগমের কোনো দেখা নেই। সারহান রুমের জানালা ভেদ করে বাইরে দৃষ্টি ফেলল। আবহাওয়া আরও খারাপ হয়ে গেছে। ঝড় বৃষ্টি গতি বেড়েছে। শো শো করে বাতাসের ধ্বনি ভেসে আসছে। সারহান অরিত্রিকার কপাল থেকে কাপড় সরিয়ে আবারও হাতের উল্টো পাশ দিয়ে কপাল স্পর্শ করে দেখল জ্বর কমেছে কিনা। সে অনুভব করলো জ্বর আগের থেকে অনেকটা কম। এতে কিছুটা স্বস্তি পেল সে। প্রথমে জ্বরের তাপ বেশি থাকায় সারহান আতঙ্কিত হয়ে গিয়েছিল। সে কখনো কাউকে অসুস্থ হলে সেবা করেনি। এই প্রথম এতটা যত্ন করে কারো সেবা করলো। এই অনুভূতিটা মোটেও মন্দ নয়। তাকে যদি বাইরের এই জলপট্টি দিতে দেখত, নিশ্চয়ই অনেকে অবাক হতো। হওয়ারই কথা। রাজনীতিতে যুক্ত কাঠখোট্টা মানুষ কখনো কি এসব কাজ করে? হয়তো করে, তবে খুব কম সংখ্যক। অরিত্রিকা শীতল কিছু কপাল অনুভব হতে নড়ে চড়ে উঠল। ঘুমাচ্ছন্ন মুহূর্তকে বিদায় দিয়ে পিট পিটিয়ে যাইল সে। শরীরে তীব্র ব্যথা অনুভব হলো। জ্বরে যথেষ্ট কাবু করে ফেলেছে বুঝল সে। তন্দ্রচ্ছন্ন চোখে দুর্বল চিত্তে তাকাতেই সামনে আবিষ্কার করলো সারহানকে। তাকেই কয়েকবার নেত্রপল্লব ঝাপটালো সে। সারহান অরিত্রিকার জাগার সাথে সাথে নিজের হাত গুটিয়ে নিল। অরিত্রিকা বোঝার চেষ্টা করলো আসলে কি সারহান তার সামনে বসে আছে কিনা। বোঝার আগে অসহ্য মাথার যন্ত্রণায় চোখ মুখ কুঁচকে এলো তার। সে এক হাতে তার মাথা চেপে ধরল। মাথা ব্যথা করছে?
অরিত্রিকার কানে ভেসে এলো শান্ত কণ্ঠস্বর। সে আবারও সামনে বসা সারাহানের দিকে চঞ্চল দৃষ্টিতে তাকালো। মনে হচ্ছে সে ভুল শুনেছে। এটা কি আদৌ সম্ভব? সারাহান তার রুমে প্রয়োজন ছাড়া কখনো আসে না। গুটি কয়েকবার এসেছে হয়তো, তাও বকাঝকা করতে। রুমে এসে বসে থাকবে এটা যেন অরিত্রিকার কাছে স্বপ্ন মনে হলো। ঘোলাটে চোখে বেশ কয়েকবার তাকিয়েও ভ্রম কিনা তা বুঝতে পারল না। আবারও সে অসহ্যকর কথাগুলো মনে পড়ে গেল। এতেই চোখে অশ্রু ভিড় করল অরিত্রিকার। সে অশ্রুসিক্ত নয়নে সারাহানের দিকে তাকিয়ে আছে। সারাহান অরিত্রিকার কান্না করা দেখে শুধালো, কান্না করছিস কেন? মাথা ব্যথা করছে কি? অরিত্রিকা বাচ্চা ন্যায় ঠোঁট উল্টে জবাব দিল, না। তাহলে? অরিত্রিকার একটু অভিমান হলো। সে কেন কান্না করছে যন্ত্রমানবটা বুঝতে পারছে না কেন? অরিত্রিকা অভিমানী কণ্ঠে উত্তর দিল, আপনাকে বলবো না আমি। সারাহান ভ্রু কুঁচকে বলল, তাহলে কাকে বলবি? অরিত্রিকা চুপ হয়ে গেল। চক্ষু হতে নির্গত নোনা পানির ফোয়ারা থেমে থেমে গাল বেয়ে পড়ছে। অরিত্রিকার মস্তিষ্ক ধরে নিয়েছে সামনে দণ্ডায়মান ব্যক্তিটি তার মনের ভুল। মানুষটি তো তাকে আশেপাশেও ঘেঁষতে নিষেধ করেছে ভেবে মলিন হাসল। ভ্রম হয়েছে তো কি হয়েছে, কথা তো বলতে পারছে সে। অরিত্রিকা ঝিমিয়ে যাওয়া চোখে তাকে অভিমানী কণ্ঠে উত্তর দিল, যে আমায় বুঝবে তাকে বলবো, আপনাকে কখনোই বলবো না, কারণ আপনি আমায় বুঝেন না। অরিত্রিকার মুখে এহেন কথা শুনে স্তম্ভিত হয়ে গেল সারহান। তার অধর যুগল কিছুটা ফাঁক হয়ে গেল। সে বিস্মিত নয়নে অরিত্রিকার দিকে তাকালো। অরিত্রিকা তার দিকে তাকিয়ে আছে। সারাহান কিও চুপ থেকে স্বাভাবিক সুরে জানতে চাইল, কি হয়েছে বল, বললে আজ থেকে তোকে আর বকবো না। অরিত্রিকা শুয়ে থাকা অবস্থায় নিজের হাত দ্বারা চোখ মুছল। চোখ মুছে করুণ সুরে সারহানকে বলল, আপনি বিয়েটা করবেন না সারহান ভাই? বিয়ে নামক শব্দটা শুনতেই সারহান অবাক হয়ে গেল। সে অবাকতার রেশ কাটে তীক্ষ্ণ চোখে অরিত্রিকার কান্নায় বিধ্বস্ত মুখ পানে তাকালো। এতটুকু সময়ে কান্নাকাটি করে চোখ নাক লাল করে ফেলেছে। আর বিয়ে? বিয়ের কথা আসছে কেন? বিয়ে নিয়ে তো আপাতত সে ভাবছে না। সারাহান থমথমে মুখে বলল, আমার বিয়ের কথা আসছে কেন? আর বিয়ে করলে তোর কি সমস্যা? তুই নিষেধ করছিস কেন? অরিত্রিকা সারাহানের কথা শুনে আঘাত পেল মনে। বক্ষে যেন নীরব ঝড় বয়ে গেল। তার মানে সারহান বা ইফা আপুকে বিয়ে করতে রাজি হয়ে গেছে? জ্বরের ঘরে অরিত্রিকার যেন সব এলোমেলো লাগছে। রাগে দুঃখে চিৎকার করে কাঁদতে ইচ্ছে হচ্ছে। সে আর সহ্য না করতে পেরে শয়নরত অবস্থায় ফুঁপিয়ে কেঁদে উঠল। অরিত্রিকাকে কাঁদতে দেখে সারহান ভরকে গেল। সে বিচলিত ভঙ্গিতে বলল, কাঁদছিস কেন আবার? অরিত্রিকা রাগশ্রী মুখে বলল, আপনি খুব খারাপ সারহান ভাই। সারহান বুঝলো অরিত্রিকা জ্বরের ঘরে এসব আবল তাবল বকে চলেছে। সে অরিত্রিকার কান্না থামাতে বলল, আচ্ছা আমি খারাপ, ভালো হতে হলে কি করতে হবে বল? অরিত্রিকা সারহানের কথা শুনে কান্না করা বন্ধ করে দিল। কিছুটা শান্ত হয়ে দুঃসাহসিক কাজ করে বসল সে। নিজের কম্পনরত হাত দ্বারা সারহানের পুরুষালী শক্তপোক্ত হাত নিজ নরম মোলায়েম দু হাতের মাঝে আবদ্ধ করে নিল। সারহান অরিত্রিকার এমন কাজে চমকিত, বিস্ময়ে নির্বাক সে। সরু চোখে তাকালো অরিত্রিকার দিকে। অরিত্রিকা কিছুটা শক্ত করে পুনরায় মুঠোবন্দি করল। হাতের উষ্ণ ছোঁয়ায় এবার সারহানের হৃদস্পন্দন বেড়ে গেল। চমকিত হলো মন। জানেন, আপনি আসলে একটা যন্ত্রমানব। এই কারণেই তো আপনি কারো চোখের ভাষা পড়তে পারেন না। সেই মানুষটির মনে লুকিয়ে থাকা অনুভূতির টের পান না। সবসময় অবহেলা করেন। আপনাকে হারানোর ভয়ে সে মরছে যাচ্ছে, অথচ আপনি বুঝতে পারছেন না। নিজের সুপ্ত ভালো লাগাকে দমিয়ে রাখতে চাইলেও পারেনি। ভালো লাগার মানুষটি অন্য কারো হয়ে যাবে শুনে চুপচাপ থাকতে পারেনি। আপনি বিয়েটা করবেন না দয়া করে। আপনাকে অন্য কারো হতে দেখলে সে সইতে পারবে না। বিরহে জ্বলে যাবে তার হৃদয়। আপনিই বলুন, জীবনে প্রথম ভালো লাগা কখনো ভুলতে পারা যায়? অরিত্রিকা মলিন সুরে অন্যমনস্ক হয়ে বাক্যগুলো আওড়ালো। বক্ষে তার অস্থিরতা বিরাজ করছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। নরম হাতে পুরুষালী হাতের অস্তিত্ব যেন জানান দিচ্ছে, অরিত্রিকা এটা তোর ভ্রম নয়। সত্যি মানুষটা তোর সামনে বসে আছে। তোর সকল কথা মনোযোগ দিয়ে শুনছে। তোর সকল কথার মর্ম বোঝার চেষ্টা করছে। তোর জন্য চিন্তা করছে। কিন্তু অরিত্রিকা তখনও সারহানকে তার কল্পনার আসর হতে বাস্তবে অনুভব করতে ব্যর্থ হলো। সারহান আশ্চর্য হয়ে গেছে। এসব কি বলছে? কিছু যেন সে ঠাউর করতে পারল না। সারহান অষ্টযুগল গোল করে শ্বাস ফেলল। বুকের মাঝে সমুদ্রের ঢেউ ন্যায় আশ্রে পড়ল সুপ্ত অজানা শিহরণ। কাহিনী যে এত দূর গড়িয়েছে সে বুঝতেই পারেনি। আবেগ, ভালো লাগা এগুলো সকলের কাছে আছে, তবে বয়স ভেদে কম বেশি। অরিত্রিকার ক্ষেত্রেও তাই হয়েছে। এই বোকা মেয়ে যে একটু কি আর সুন্দরভাবে কথা বলাকে এতটা সিরিয়াসলি নিয়ে নেবে সে বুঝতে পারেনি। সে তো তেমন কোনো ইন্টেনশন নিয়ে এগুলো করেনি। আর কিছু ভাবতে পারল না সারহান। মাথা কাজ করছে না এখন। সে সব কিছু বুঝেও অরিত্রিকার মুখ হতে নামটা জানতে চাইল। সারহান নিজেকে ধাতস্থ করে শান্ত সুরে শুধালো, মেয়েটাকে? অরিত্রিকা অসহ্য লাগছে সব কিছুতে অবধি মলিন হেসে বলল, আপনার আশেপাশে আছে, খুঁজে নিন। সারহান নিজের মাঝে অস্থিরতা অনুভব করছে। এতটা বিচলিত কেন তার মন?
জোরে কয়েকবার শ্বাস টেনে নিল সে। শাহরান তার হাতে বেশ গরম অনুভব করলো। অরিত্রিকার হাতও কাঁপছে। শাহরান বুঝলো অরিত্রিকার জ্বর আবারও বেড়েছে। সে অরিত্রিকার মুঠোবন্দি হাত হতে নিজের হাত ছাড়িয়ে নিল। ব্যস্ততার সহিত আবারও জলপট্টি দিল সে। অরিত্রিকার চোখ নিমিষেই বুঝে এলো। সে আর তাকিয়ে থাকতে পারল না। তানিয়া বেগম সোফাতে অরিত্রিকার রুমে প্রবেশ করলেন। দেখতে পেলেন শাহরান অরিত্রিকাকে যত্ন সহকারে জলপট্টি দিচ্ছে। ছেলের এমন রূপ দেখে কিছুটা অবাক হয়েছেন তিনি। তবে ভালোও লাগছে। যে ছেলে অরিত্রিকাকে বকাঝকা করে সে নিজেই সেবা করছে। শাহরান কারো পায়ের শব্দে সামনের দিকে তাকালো। তানিয়া বেগমকে দেখে অস্বস্তিতে পড়ে গেল সে। অস্বস্তি লুকিয়ে শাহরান তার মাকে স্বাভাবিকভাবে বলল, এতক্ষণ কি করছিলে বলো তো? এদিকে অরিত্রিকার জ্বর কমছেই না। খাবার খাইয়ে বাড়িতেই তো ওষুধ আছে, আপাতত খাইয়ে দাও। আবারও কাঁপুনি দিয়ে জ্বর এসেছে। ডাক্তার কখন আসবে বলা যাচ্ছে না। তানিয়া বেগম এগিয়ে আসতে আসতে বললেন, আমার ছেলের যে এই গুণটাও আছে আজ জানলাম। শাহরান মায়ের কথা শুনে অপ্রস্তুত হলো। সে মুখ গম্ভীর করে বলল, তুমি তো জানো আমি কেমন, তা সকলকে দেখাতে চাই না। আমি আমার রুমে গেলাম, ইস্টা কফি নিয়ে আসলে আমার রুমে পাঠিয়ে দিও। ঠিক আছে। শাহরান চেয়ার থেকে উঠে কয়েক কদম গিয়ে পিছু ফিরে অরিত্রিকার দিকে তাকালো। অরিত্রিকার বলা কথাগুলো মনে পড়তেই চোখ সরিয়ে নিল সেদিক থেকে। নানা ভাবনা যেন মস্তিষ্কে চেপে ধরেছে। সে পায়ে গিয়ে রুম থেকে বেরিয়ে গেল। রাত পেরিয়ে ভোর হয়েছে। চারিদিকে পাখির কিচিরমিচির কলরব মুখরিত পরিবেশ। বৃষ্টি থেমেছে রাতের তৃতীয় প্রহরে। ভোরে হালকা আলোয় প্রকৃতি দৃশ্যমান হচ্ছে। ধীরে ধীরে বাতাসে মিশে আছে শীতলতা। মৃদু বাতাস ছুঁয়ে যাচ্ছে বেলকনিতে বসে থাকা গম্ভীর পুরুষটির শরীর। দৃষ্টি তার অদূরে। গভীর ভাবনায় আচ্ছন্ন শাহরান। সারা রাত না ঘুমিয়ে এখানেই বসে আছে বেলকনিতে। ঘুম যেন চক্ষু হতে কোথাও নিরুদ্দেশ হয়েছে। মাথা ব্যথায় গুমড়ে ওষুধ খেলেও চক্ষুপটে ঘুমের হাতছানি পায়নি। রাত হতে মস্তিষ্কে অরিত্রিকার বলা কথাগুলো ঘুরপাক খাচ্ছে। অরিত্রিকা কথাগুলো জ্বরের ঘরে বলল, সত্যতা আছে তা শাহরানের বুঝতে অসুবিধা হয়নি একটু। তার প্রতি যে অরিত্রিকার ভালো লাগা কাজ করে তা পরিষ্কার হয়ে গেছে। শাহরান ভাবনার মাঝে তার হাত চক্ষু সম্মুখে তুলে ধরল। অরিত্রিকা তার হাত মুঠোবন্দি করেছিল। ভাবতেই বক্ষে অন্তকোণে অন্যরকম শিহরণ বয়ে গেল। বক্ষে মৃদু অস্থিরতা অনুভব করল। সহসা চোখ বন্ধ করল শাহরান। তখনই ভেসে উঠল জ্বরে কাতর হয়ে যাওয়া মলিন মেয়েলি মুখশ্রী অবয়ব।